আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক কি? আমাদের টপিক হলো, দেখতেই পাচ্ছেন, মন যা চায় তাই লিখবো ইংরেজিতে, টার্গেট ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। তার মানে আসলে টপিক কি? এটাই টপিক? হ্যাঁ, এটাই টপিক। টপিক থাকে না এরকম টেন্স, ভয়েস, ন্যারেশন, এরকম কিছু নাই, এরকম কিছুই নাই। আজকে থেকে আপনার যাত্রা শুরু হতে পারে, আপনি যা মন চায় ইংলিশে লিখতে পারবেন। বলে রাখি, আজকের এই ক্লাসটি পাক্কা 2 ঘন্টা ধরে চলবে ইনশাল্লাহ। 2 আওয়ার্স, যদি আমার ক্যামেরায় চার্জ ঠিক থাকে 2 আওয়ার্স চলবে। কেন? কারণ কি, আজকে আমার মন ভালো, ঠিক কোনো কারণ নেই, এমনিতেই মন ভালো। হ্যাঁ, সো মন ভালো যেহেতু টানা 2 ঘন্টা আলোচনা হবে। লক্ষ্য হচ্ছে আজকে আলোচনার মধ্য দিয়ে অন্তত যা ইচ্ছা সেটা যেন আমি ইংলিশে লিখতে পারি। হ্যাঁ, ওয়ার্ডে আটকে যেতে পারেন, ভোকাবুলারিতে আটকে যেতে পারেন, এটা আহামরি সমস্যা না। সেন্টেন্সটা রেডি করতে পারবেন কিনা সেটা হচ্ছে মূল বিষয়। আজকে একটা মিশ্র আলোচনা হবে। আজকে আলোচনায় টেন্সের ব্যবহার থাকবে, প্রেপোজিশনের ব্যবহার থাকবে, কানেক্টরসের ব্যবহার থাকবে, ফ্রেজ, ক্লোজ সব আসবে। এলোমেলো? একদমই না, এলোমেলো না, সব সাজানো গোছানো হবে। ঠিক আছে? তাহলে আমরা একদম খাতা কলম বের করব, খাতা কলম আমরা বের করব, পুরো আলোচনা লিখবো। শোনেন, যদি আমি বোর্ডে লিখতে পারি এই হাত দিয়ে, আমার হাতের চেয়ে আপনার হাতের শক্তি কি কম? একদমই না। তাহলে আপনি লিখতে পারবেন না কেন? কি বলবেন স্যার, মনোযোগ দিতে পারি না? আমি তো আপনাদের দিকেও মনোযোগ দেই, আবার লিখিও। শিখতে হবে ভাই, একসাথে অনেকগুলো কাজ করা শিখতে হবে। তা না হলে এই যুগে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হবে। একসাথে অনেক কাজ শিখতে হবে। তাহলে সেটার প্রশিক্ষণ না হয় এই ক্লাসের মধ্য দিয়ে হোক। তাহলে আমরা মন যা চাই লিখবো ইংরেজিতে ইনশাআল্লাহ, টার্গেট আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। তাহলে এটার জন্য আমাদের কি কি লাগে? কি কি লাগবে? আমার যা মন চায় আমি তাই লিখবো, এর জন্য আমার কি কি লাগবে? চলেন, কি কি লাগবে আমরা সেই একটা তালিকা দেই। আপনার কি প্রয়োজন সেটা আমরা শিখে নিব। প্রথমত আমাদেরকে শিখতে হবে কি কি? নাম্বার 1, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। রিলেটিভ প্রোনাউন এর ব্যবহার এমন ভাবে খাতায় নোট করবেন যেন কোর্স শেষে আপনার খাতাটা একটা চমৎকার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ে রূপান্তর হয়ে যায়। এটা আমি মন থেকে চাই। আমার ক্লাসে কোনো ফাঁক ফোকর নাই। যতটুকু জানি আর মনে হয় আপনাকে এটা শেখানো দরকার, তার সবই আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শিখতে হবে। 2 নম্বরে প্রেজেন্ট পার্টিসিপল এর ব্যবহার। প্রেজেন্ট পার্টিসিপল এর ব্যবহার 3 নম্বরে হচ্ছে পাস্ট পার্টিসিপল এর ব্যবহার। আমি সব বুঝাবো, জাস্ট আমি চাই আপনারা প্লিজ আমার মতো একটু কুল মুডে ক্লাসটা করেন। ধরে নেন আপনি মাত্র শাওয়ার করে নিয়েছেন, গোসল করে এসেছেন, ঠান্ডা মাথায় বসে আছেন, রিল্যাক্সড ফিল করতেছেন, ক্লাসটা করেন। কোনো তাড়াহুড়া নেই, কোনো চাপ নেই। এভাবে ক্লাসটা করেন, আপনার কাছে মনে হবে সত্যি এই ক্লাসটার প্রেমে পড়ার মতো। সেটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি মনোযোগ দিবেন কিনা তার উপর। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, পাস্ট পার্টিসিপলের ব্যবহার। 4 নম্বরে সুন্দর করে লিখে ফেলেন, ইনফিনিটিভ এর ব্যবহার। আর 5 নম্বরে হচ্ছে কিছু কানেক্টর। কানেক্টর অনেক আছে, আমরা কিছু কানেক্টর সম্পর্কে জানবো। কানেক্টরস এর ব্যবহার। আমার বাংলা বানান ভুল হতে পারে ভাই, মাফ করবেন। ইংলিশ গুলো আশা করি ঠিক আছে। হ্যাঁ, এই ব্যবহার বানান আমি নিজে নিজে লিখি, মাঝে মাঝে নিজে নিজে কনফিউজড হয়ে যাই, বানান ঠিক আছে নাকি। কখনো মনে হয় বয়েজ অফ হলো আকার, কখনো মনে হয় আকার হবে না। যা মন চাই লিখে দিই, এগুলো ঠিক করে নিয়েন একটু। কানেক্টরস এর ব্যবহার কি কি বলছি? রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, পাস্ট পার্টিসিপলের ব্যবহার, ইনফিনিটিভের ব্যবহার, কানেক্টরস এর ব্যবহার। জাস্ট এই 5টা ব্যবহার দিয়ে আপনি দত্ত আকার বাক্য লিখতে পারবেন। মানে আপনার একটা সেন্টেন্সের দৈর্ঘ্য 2 কিলোমিটার করাও সম্ভব। ইনশাআল্লাহ আজকে আমি
নিজের হাতে বুঝিয়ে দিব। এখন আমরা একটা একটা করে ব্যবহার শিখব, 5টা ব্যবহার শেষ, তারপর আমরা প্র্যাকটিস করব। সম্ভব কিনা আজকে আমরা দেখব। প্রথমে বলি আজকের ক্লাসটা তাদের জন্য একদম না, যাদের এই সামান্য একটু ধৈর্য নিয়ে ক্লাসে আসে তাদের জন্য আজকের ক্লাসটা একেবারেই না। যাদের ধৈর্য আনলিমিটেড তাদের জন্য এই ক্লাসটা। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার থেকে তাহলে আমরা শুরু করি, কেমন? ওকে, আমার রিলেটিভ প্রোনাউনের ব্যবহারে আমি যাব। রিলেটিভ প্রোনাউন কারা? রিলেটিভ প্রোনাউন ক্লাসরুমে এসি, সার্বক্ষণিক এসি ছাড়া থাকা যায় না, কারণ গরম তো অনেক। ফলে এই এই যে কাশি, এটা কখনো ঠিক হয় না, এটাই বাস্তব। তো এই বিরক্তিকর নয়েজটা থেকে একটু আমার মাফ করে দিয়েন, কিছু করার নাই। ভোকালের উপর অনেক চাপ যায়, সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা করে বকবক পারি না। আদা খাই, লবঙ্গ খাই, আরো কত কিছু চিবাই, লাভ হয় না। সো এই নয়েজটা একটু বিরক্তিকর আমি জানি ভাই, আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু করার নেই। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। রিলেটিভ প্রোনাউন কারা বা রিলেটিভ প্রোনাউন আমরা কেন ব্যবহার করি? সুন্দর করে লিখে নেন। একটি নাউন বা প্রোনাউনের সাথে একটি নাউন বা প্রোনাউনের সাথে একটি বাক্যাংশ বা যাকে আমরা বলি ক্লোজ যুক্ত করার প্রয়োজন থেকেই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। কেউ ব্যবহার বানানটা একটু চ্যাট বক্সে লিখে দিবেন প্লিজ। খারাপ লাগতেছে, জানি না ঠিক হচ্ছে কিনা। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন কেন ব্যবহার করি? আমার যখন ইচ্ছা হবে, আমার যখন মন চাবে যে আমি একটা নাউন কিংবা একটা প্রোনাউনের সাথে একটা লেস যুক্ত করে দেই, আমার যখন মন চাবে নাউন কিংবা প্রোনাউনের সাথে আমি একটা ক্লোজ যুক্ত করে দিই, তখন আমার রিলেটিভ প্রোনাউনের খুব বেশি প্রয়োজন হয়। তাহলে রিলেটিভ প্রোনাউন কেন প্রয়োজন হয়? থ্যাংক ইউ সো মাচ মুজাহিদ ভাই। আচ্ছা, তো রিলেটিভ প্রোনাউন কেন ব্যবহার হয় সেটা আমরা বুঝে গেলাম। এবার রিলেটিভ প্রোনাউনটা আমি কিভাবে ব্যবহার করব সেটা আমরা বুঝবো। ধরেন এইখানে একটা নাউন আছে অথবা একটা প্রোনাউন আছে, তার পাশে আপনি এই রিলেটিভ প্রোনাউনটা বসাইলেন, তাই না? ফাইন। যেহেতু এটা একটা প্রোনাউন মানে তো নাউনের পরিবর্তেই বসবে, তার মানে আমি এই নাউনটার পরিবর্তে রিলেটিভ প্রোনাউনটা বসাইলাম। ফলে এই নাউন বা এই প্রোনাউনটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। কি বলা হবে? অ্যান্টিসিডেন্ট। কার অ্যান্টিসিডেন্ট? এই রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট। বিষয়টা আবারও বোঝেন। আমরা যে নাউনের পরিবর্তে কিংবা যে প্রোনাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব, সেই নাউনকেই আমরা বলবো অ্যান্টিসিডেন্ট, যার বাংলা অর্থ হলো পূর্বপদ। ওকে, এটার বাস্তব প্রয়োগ দেখাবো আমি। শুধু এতটুকু বুঝলাম, আমি যে নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউনটা বসাবো ওই নাউনটাই হচ্ছে ওই প্রোনাউনের কি? অ্যান্টিসিডেন্ট। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউন কেন বাক্যে ব্যবহার করি? একটা নাউনের পাশে রিলেটিভ প্রোনাউনকে দিলে একটা ক্লোজ যোগ করা যায়, কানেক্ট করা যায়, এই জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি। তো যে নাউনটার পাশে ওকে বসাই কিংবা যার পরিবর্তে বসাই সেটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়, যার বাংলা অর্থ কি? পূর্বপদ। এবার আসেন আমরা সেই রিলেটিভ প্রোনাউনের প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো দেখে আসি। রিলেটিভ প্রোনাউন কারা কারা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, আর কে? হুম। আচ্ছা, আর কারা? উইস। আর কারা? দ্যাট।
আর কে হোয়াট, আরো একটা আছে কি হুজ। হুজের ব্যাপারটা আমি একটু পরে আনতেছি, হ্যাঁ, আগে এই কটা আমরা বুঝি। এগুলোর কাজ কি? ওই যে বললাম একটা নাউনের পরিবর্তে আমরা বসাবো, তো আপনি যে নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন গুলো বসাবেন, আগে আপনাকে দেখে নিতে হবে সেই নাউনটা দ্বারা কি বুঝাচ্ছে। তা দ্বারা একটা মানুষকে বুঝাচ্ছে, মানে একটা ব্যক্তিকে বুঝাচ্ছে, নাকি একটা বস্তুকে বুঝাচ্ছে, নাকি একটা প্রাণীকে বুঝাচ্ছে, এটাকে আপনাকে ফিল করতে হবে। যদি আপনার মনে হয় যে না, আমি যে নাউনের পাশে রিলেটিভ প্রোনাউন বসাবো ওই নাউনটা একটা পার্সন, ও আচ্ছা, যদি তাই হয় তাহলে নাউনটা যদি একটা পার্সন হয় তাহলে আপনার জন্য বরাদ্দ হলো হু বা হুম। এখন বলবেন স্যার পার্সন হলেও তো দ্যাট বসানো যায়। ব্যতিক্রমী কথাগুলো আপাতত 10 কিলোমিটার দূরে থাকবে, আগে সাধারণ কথা বুঝবো। ধারাবাহিকভাবে বলেছি তো, আর কত বলবো, 0 থেকে শুরু করব, অ্যাডভান্সে নিয়ে যাবো ইনশাল্লাহ। এত উঁচুতে নিয়ে যাব যে নিচের দিকে তাকালে আপনার মনে হবে সবকিছু তুচ্ছ। বাট তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। যেখানে ছিলাম, আমি যে নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসাবো সেই নাউন যদি একটা পার্সন হয় তাহলে আমি হু বা হুম নিব। বাট যদি সেটা পার্সন না হয়ে নন পার্সন হয়, মানে ব্যক্তি না, ব্যক্তি বাদে অন্য কিছু, সেটা বস্তু হোক, প্রাণী হোক, ঠিক আছে, ভূত হোক, জিন হোক, পরি হোক, মানে মানুষ বাদে অন্য কিছু, তখন আমি রিলেটিভ প্রোনাউন নিতে পারি হু ইজ, দ্যাট এবং হোয়াট। সাধারণ পার্থক্যটুকু আপনি বুঝে গেছেন। এখন পার্সন হলে যদি একটাই রিলেটিভ প্রোনাউন নেওয়া যেত তাহলে ঝামেলা ছিল না। পার্সনের জন্য তো দুইটা নেওয়া যায়, আর আমি কখন কোনটা নিব এটা আপনাকে জানতে হবে, রাইট? এটা জানার জন্য আমি লিখে দিচ্ছি, যখন আপনার সাবজেক্টের প্রয়োজন হবে বাক্যে, কিসের প্রয়োজন হবে? সাবজেক্টের প্রয়োজন হবে বাক্যে। সাবজেক্টের যখন প্রয়োজন হবে তখন আপনি নেবেন হু। তাহলে সাবজেক্টের প্রয়োজনে আমরা হু নিব। আর যখন আপনার অবজেক্ট প্রয়োজন হবে তখন আপনি নেবেন হুম। আমি দেখাবো, এক্সাম্পল দিয়ে দেখাবো। আর যখন আপনার নাউনটা নন পার্সন, নন পার্সনের ক্ষেত্রে আপনার সাবজেক্ট প্রয়োজন হলে আপনি লিখবেন হুইস। আপনার অবজেক্ট প্রয়োজন হলে আপনি লিখবেন দ্যাট। ওয়ার্ডটা কখন? ওয়ার্ড পরে বুঝাচ্ছি, আগে এই কটা বুঝাই নেই। আমি যখন যা বুঝাবো সেটা বুঝতে গিয়ে যদি কারো মনে হয় আরো একবার বুঝালে ভালো হয়, কোনো দ্বিধা না করে চ্যাট বক্সে শুধু ছোট্ট করে একটু লিখবেন আর পি। কি লিখবেন? আর পি। আমি বুঝে নিব আপনি লিখেছেন রিপিট প্লিজ। এটা যেই লেখুক না কেন আমি ওটা আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নেই। বুঝতে সমস্যা হলে একটু আরপি লিখবেন চ্যাট বক্সে। তাহলে আমরা কি বুঝলাম? যে আমি যে নাউনটার পরিবর্তে রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করব, আমি যে নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করব, রানা মনোযোগ দেন, আগে দেখে নিতে হবে সেই নাউনটা পার্সন নাকি নন পার্সন। যদি পার্সন হয় তাহলে আমি হু বা হুম নিব। আমার সাবজেক্টের প্রয়োজনে আমি হু নিব, অবজেক্টের প্রয়োজনে আমি হুম নিব। আর যদি নন পার্সন হয় তাহলে আমি হু ইজ, দ্যাট, হোয়াট নিতে পারি। সাবজেক্টের প্রয়োজন হলে হুইজ, অবজেক্টের প্রয়োজন হলে দ্যাট। আর হোয়াটের ব্যবহার তো আমি এখনো শেখাইনি, ওটা আমরা পরে আসতেছি। তাহলে এবার মনোযোগ দিয়ে কথা শোনেন। আচ্ছা, আমি একটা বাক্য লিখি, দ্রুত আমার সাথে লিখে নেবেন, তাল মিলাবেন, তাহলে মজা পাবেন। আমি একটা বাক্য লিখলাম যে আমি সেই মানুষদের ভালোবাসি যারা কঠোর পরিশ্রম করে। আসলেও তাই, অলস মানুষ আমার একদমই সহ্য হয় না, কঠোর পরিশ্রম করে।
তাহলে আমি একটা বাক্য লিখছি, আমি সেই মানুষদের ভালোবাসি যারা কঠোর পরিশ্রম করে। আমরা এটা ইংলিশে লিখবো। তো আমরা নর্মালি একটা বাক্য লিখতে গেলে কি নেই ভাই? সাবজেক্ট নেই, ভার্ব নেই, অবজেক্ট নেই, তাই না? আগে আমরা তাই নিব। তো আমার সাবজেক্ট এখানে কে? আমার সাবজেক্টটা হচ্ছে আমি। তাল মিলিয়ে যান, হ্যাঁ, আপনাকে সব দিকে তাল মিলাতে হবে। দেখা গেল যে শুধু লিখতেছেন, আমার কথা একদমই শুনতেছেন না, তখন আবার আপনাকে আরপি লিখতে হবে, তখন আমাকে আবার বলতে হবে রিপ। তাহলে আমার সাবজেক্টটাকে আমি, তো আমি লিখলাম আই। এবার ভার্ব কি? ভালোবাসি। ওই দিকের হিসাব পরে, তো এখান থেকে একটা বাক্যের অংশ, ওইদিকে আরেকটা অংশ, আপনি আগে প্রথম অংশটুকু নিয়ে ভাববেন। তাহলে আই লাভ সেই মানুষ, এটা মানুষদের হইতো আর কি, মানুষদের ধরে নেন, সেই মানুষদের। তাহলে আপনি লিখতে পারেন দা পিপল, অথবা লিখতে পারেন দোজ পিপল। দোজ কেন লিখলাম সেটা বুঝি। দিস মানে কি? এই। দ্যাট মানে ওই। দ্যাটের প্লুরাল নাম্বার হচ্ছে দোজ। আমি যদি বলি আমি ওই লোকটিকে ভালোবাসি, তখন আমি বলতাম আই লাভ দ্যাট পারসন। কিন্তু এখানে তো বলছে ওই মানুষদের, তাহলে কি পারসন আর নাই, হয়ে গেছে কি পিপল। তো যদি এটা পিপল হয় তাহলে তো আপনি এখানে দ্যাট লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে কি দোজ। তবে চাইলে আপনি শুধু আর্টিকেল দাও লিখতে পারেন। আচ্ছা, তাহলে আই লাভ দোজ পিপল, আমি সেই মানুষদেরকে ভালোবাসি। এবার এই পিপল শব্দটা কি একটা নাউন না? এই নাউনের একটা লেস যুক্ত হবে, মানে নাউনকে এক্সপ্লেইন করব। কোন পিপল? যারা কঠোর পরিশ্রম করে। তার মানে এই যারাটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। ওকে, এখন আমি যারার পরিবর্তে কি লিখব? আমি যারার পরিবর্তে সাহারা লিখব না, আমি যারার পরিবর্তে রিলেটিভ প্রোনাউনই লিখব। বাট কি লিখব? তখন আমাকে বুঝতে হবে, যেহেতু রিলেটিভ প্রোনাউনটা আমি এখানে বসাবো, মনোযোগ দিবেন, তাহলে আমাকে আগে দেখে নিতে হবে আমার নাউনটাকে। নাউন তো পারসন, যেহেতু এটা পারসন তাহলে আমার হু অথবা হুম নিতে হবে। এখন আমি নিব কোনটা, রাইট? সেটা আপনি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। আমার এই প্রথম অংশটুকু হয়ে গেছে। দ্বিতীয় অংশের মধ্যে ভার্বকে, ভার্ব হলো পরিশ্রম করে, তাই না? আমি যদি বলি কে পরিশ্রম করে? মানুষ। এখানে আপনি আসবেন কেন? আপনার তো টার্গেট এখন এখান থেকে এইটুকু, এইটুকুর মধ্যে সব উত্তর আছে। পরিশ্রম করে ভার্ব, কে পরিশ্রম করে? যারা। তার মানে এখানে যারাটা হলো সাবজেক্ট, ঠিক কিনা? সাবজেক্ট পাইছেন, ভার্ব পাইছেন। তাহলে আমি এই যারার পরিবর্তে রিলেটিভ প্রোনাউন লিখবো হু অথবা হুম। এখানে যারাটা কিসের ভূমিকায় আছে? সাবজেক্টের। তার মানে আমার বুঝতে বাকি নেই, আমার হুম নেওয়া যাবে না, আমাকে কি নিতে হবে? হু নিতে হবে, রাইট? তাহলে আমি এখানে নিয়ে নিলাম হু। কথা ক্লিয়ার? এবার আমার ভার্ব নিতে হবে। ভার্বকে, এখানে হুটাই সাবজেক্টের কাজ করলো। ভার্বকে, ভার্ব হলো পরিশ্রম করে, তার মানে কাজ করে, সোজা কথায় ওয়ার্ক। এবার কঠোরের জন্য আমি লিখলাম কি? হার্ড। না, হার্ড ওয়ার্ক না। আপনি আগে হার্ড লিখবেন কেন? আপনি আগে সাবজেক্ট লিখছেন, ভার্ব লিখবেন, এখন ভার্বের পরে অ্যাডভার্ব আপনি লিখে দিবেন। ওকে, তাহলে আমার বাক্যটা হলো আই লাভ দোজ পিপল হু ওয়ার্ক হার্ড। আমি সেই মানুষদের ভালোবাসি যারা কঠোর পরিশ্রম করে। তাহলে আমার মনে হয় আপনারা এটার ব্যবহার বুঝে গেছেন, হু এর ব্যবহার। আমি আরো বুঝাবো, বাট আমাকে একটু সময় দিতে হবে। এবার আসেন হুম। রিলেটিভ প্রোনাউনের ভার্ব প্লুরাল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখেন এইখানে আমার হু এর পরে আমি কি ওয়ার্কস লিখেছি? লিখি নাই, ওয়ার্ক লিখছি। কেন? কারণ আমার এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে? হু বলতে আমার এই নাউনটাকে বোঝাচ্ছে, মানে অ্যান্টিসিডেন্টটাকে। সুতরাং এই নাউনটা প্লুরাল মানে হুও প্লুরাল এবং তার ভার্বও প্লুরাল। এই নাউনটা সিঙ্গুলার মানে হুও সিঙ্গুলার এবং তার ভার্ব হবে সিঙ্গুলার। এটা নর্মাল বিষয়। আচ্ছা, এবার আমরা একটু হুমের ব্যবহার যাব, চলেন। এবার আমি আরেকটা বাক্য লিখি যে আমি সেই মানুষদেরকে, আমি সেই মানুষদেরকে নিমন্ত্রণ করব
নিমন্ত্রণ করব যাদেরকে যাদেরকে অন্যরা গরিব বলে বিবেচনা করে। ওকে, আজকে ক্লাসে অনেকেরই ঘুম আসতে পারে আমি জানি, বাট আমি এটাও বিশ্বাস করি যাদের লক্ষ্য আছে ফ্রি হ্যান্ড রাইটিং শেখা তাদের ঘুম আসবে না। আরাম আয়েশ করে বসে পড়েন। আপনাদের আশেপাশে যদি কেউ থাকে হেল্প করার মতো, কোঅপারেট করার মতো, তাদেরকে বলেন যেন এক কাপ চা কিংবা এক কাপ কফি দিয়ে দেয়, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। চা অথবা কফি নিয়ে নেন, সুবিধা হবে। এবং আরো যদি এমন কেউ পাশে থাকে তাকে আপনি সুন্দর করে কবিতায় বলতে পারেন, আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে, আমি শুধু চাই আমার অনলাইন ক্লাসে কেউ একটু আমাকে এক কাপ কফি দেখ কিংবা এক কাপ চা দেখ, চিনি নাই থাক, দুধ নাই থাক, শুধু একটু র টি দরকার। বাট আমি আশেপাশে কাউকে বলতে পারতেছি না, মানে আপনারা বলতে পারবেন। তাহলে আমি সেই মানুষদেরকে নিমন্ত্রণ করব যাদেরকে অন্যরা গরিব বলে বিবেচনা করে, এই না? রাইট। এইখানে এই বাক্যের দুইটা অংশ দেখেন। এই যে করব থেকে বাক্যের একটা অংশ কেমনে বুঝলাম? কারণ এটা একটা পূর্ণাঙ্গ কথা, একটা অংশ করবর পরে আরেকটা অংশ। তো আমরা একটা একটা করে পার্ট নিয়ে চিন্তা করব। তাহলে আমার এই পার্টটুকুর মধ্যে সাবজেক্ট কে ভাই? আমি। তাহলে আমি লিখলাম আই। ওকে, এবার ভার্ব কি? নিমন্ত্রণ করব, বোঝাই যাচ্ছে ফিউচার টেন্স। আপনারা সবাই ফিউচার টেন্স জানেন, সাবজেক্টের পরে শ্যাল বা উইল হয়, কিন্তু বুঝেন। তাহলে আমি উইল দিতে পারি, এখানে শ্যালও দিতে পারেন, তবে এখন শ্যালের থেকে উইলের প্রচলন ব্যবহার বেশি। উইল ব্যবহার করা হয় বেশি জোর দেওয়ার ক্ষেত্রে, মূলত আই উইল। এবার নিমন্ত্রণ করার জন্য আমি লিখলাম ইনভাইট। এবার সেই মানুষদেরকে, মানে কি দোজ পিপল, আই উইল ইনভাইট দোজ পিপল, আমি সেই মানুষদেরকে নিমন্ত্রণ করব। ঠিক আছে, প্রথম ক্লোজ হয়ে গেল। এখন আমার পরের ক্লোজটা আগে প্ল্যান করতে হবে, তারপর লিখতে হবে, প্ল্যান ছাড়া লেখা যাবে না। পরের ক্লোজে কি বলছে? যাদেরকে অন্যরা গরিব বলে বিবেচনা করে। তাহলে এই পরের ক্লোজ বা পরের অংশটুকুর মধ্যে ভার্ব কোনটা? পরের অংশটুকুর মধ্যে ভার্ব হলো বিবেচনা করে। ওকে, ভালো করে বুঝেন। এখন আগে আপনি ভার্ব খুঁজবেন, ভার্ব হলো বিবেচনা করে। এখন যদি বলি কাকে বিবেচনা করে, কাকে, কাকে বিবেচনা করে, কাকে বিবেচনা করে, উত্তর আসবে যাদেরকে। কাকে বিবেচনা করে এটা বললে আপনি কি বলবেন আমি জানি, আপনি বলবেন গরিব মানুষকে, ওটা একটু পরে আসতেছে। কাকে বিবেচনা করে? উত্তর হলো যাদেরকে বিবেচনা করে, ওটা একটা অবজেক্ট। কি বিবেচনা করে? কি বিবেচনা করে? গরিব বলে, এটাও একটা অবজেক্ট। ধরতে পারেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্ট। কারা বিবেচনা করে? কারা? অন্যরা, এটা হলো সাবজেক্ট। কথা কি ক্লিয়ার? একদম স্বচ্ছ হয়ে বুঝাইলাম। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাইলাম। এখন আমার লেখার পালা। তো আমি এখানে কি লিখবো? এখানে আমাকে আগে একটা কনজাংশন, একটা কানেক্টর দিতে হবে, তাহলে তো দুইটা অংশ আমি কি জোড়া দিব কেমনে, তাই না? আপনি যদি এখানেই লিখতে শুরু করেন সাবজেক্ট, তাহলে তো হবে না, আপনার আগে কানেক্টর লাগবে। তো এখানে কানেক্টরটা ধরে নিতে পারেন কাকে? যাদেরকে। তাহলে যাদেরকে, এখানে নাউনটাকে পিপল, পিপল তো পারসন, তার মানে তো আমি হু ইজ দ্যাট লিখতে পারবো না, আমি লিখবো হু অথবা হুম। কোনটা লিখবো, হু নাকি হুম? এই তো আপনার নিচে জানা আছে না, হু সাবজেক্ট আর হুম কি অবজেক্ট। তাহলে যাদেরকে শব্দটা কিসের কাজ করছে ওখানে? এই গুলা ফেলবেন না, গুলানো যাবে না, বিবেচনা করা হলো ভার্ব। আমি যদি বলি কাকে বিবেচনা করে, উত্তর কি আসে? যাদেরকে। আর কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়? অবজেক্ট হয় না? তাহলে ওটা অবজেক্ট। তার মানে ওটা যেহেতু অবজেক্টের কাজ করে, ওর পরিবর্তে কি আমি হু নিতে পারবো?
পারবো না। আমি নিতে পারবো হুম। কি নিতে পারবো? আমি হুম নিতে পারবো, হুম নিতে পারবো, কারণ ওটা আমার অবজেক্টের কাজ করছে। থ্যাংক ইউ হিমেল ভাই। তাহলে আমার অবজেক্টের কাজ করলে আমি হুম নিব, তাহলে আমি এখানে হুম লিখে ফেললাম, ব্যাস, কানেক্টেড। এবার আমি ঠান্ডা মাথায় বাকিগুলো লিখবো। এখন এই বাকি অংশটুকুর মধ্যে বিবেচনা করা কি ভার্ব, আর অন্যরা কি সাবজেক্ট, তাই না? তো আপনি কি আগে ভার্ব লিখবেন নাকি আগে সাবজেক্ট লিখবেন? আগে সাবজেক্ট লিখবেন। সাবজেক্টকে অন্যরা, মানে অন্যরার ইংলিশ কি বলেন? আদার্স। আদার মানে অন্য, আদার্স মানে অন্যান্যরা বা অন্যরা। এবার ভার্ব কি? বিবেচনা করে, মানে কনসিডার, বিবেচনা করে। এখন আসে আরেকটা অবজেক্ট আছে, কি বলে বিবেচনা করে? গরিব বলে বিবেচনা করে। আদার্স কনসিডার পুয়ার। যাদেরকে অন্যরা গরিব বলে বিবেচনা করে। কনসিডারের পর আপনাকে অ্যাজ লিখতে হবে না, সত্যি বলছি, অ্যাজ লিখতে হবে না। আপনি সরাসরি ওটাকে নাউন অ্যাডজেক্টিভ যাই থাকবে লিখে দিবেন। দা পুয়ার লিখতে চাচ্ছেন, দা পুয়ার হলে তো একটা শ্রেণী হয়ে গেল। আমি যেটা বিশেষণ লিখতে চাচ্ছি, তাহলে আমি দা দিব কেন? প্রয়োজন নেই। তাহলে পুয়ার। দেখেন কি সুন্দর একটা বাক্য হয়ে গেল। I will invite those people whom others consider poor. হ্যাঁ, আপনি লিখতে পারেন। আপনি চাইলে এখানে আদার্স না লিখে আদার পিপল লিখলে যদি আপনার ভালো লাগে আপনি লিখতে পারেন, কিন্তু আমি বারবার পিপল শব্দটা লিখতে চাচ্ছি না, এই জন্য আমি লিখছি I will invite those people whom others consider poor, যাদেরকে অন্যরা গরিব বলে বিবেচনা করে। দেখছেন বিপ্লব সরকার, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি আগেই। মোটামুটি মনোযোগ দিলে আপনাদের প্রশ্ন করতে হবে না, অভিজ্ঞতা হয়ে গেছে আমার কোথায় কোথায় প্রশ্ন করবেন। আমি আগেই বলে দিছি যে কনসিডারের পর অ্যাজ হবে না। আবার অনেকে মনে মনে ভাবতেছিলেন না, সত্যি করে বলেন যে এখানে আদার পিপল দিলে হবে না। আমি ধরতে পারছি এটা হবে, অবশ্যই হবে, কিন্তু এই পিপল পিপল দুইবার ভাল লাগে না, তাই আদার্স দিয়ে দিলাম। খবরদার আদার লিখলে হবে না, কিন্তু এসটা লাগবে। শুধু আদার মানে অন্য, আর আদার্স মানে অন্যান্যরা, এটা প্রোনাউন, আর আদার হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আমার এই বাক্যটা হয়ে গেল যে whom are considered poor by others. নুসরাত হবে হবে, নুসরাত অনেক ভালো পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আজকে ভালো পারা স্টুডেন্টদের কথা আমি শুনবো না, কারণ আমি বেসিক বুঝাচ্ছি। নুসরাত অনেক সুন্দর হয়েছে বাক্যটা, পেসিভ আপনি লিখতে পারবেন। আজকে একটু শুনে যান। তাহলে I will invite those people whom others consider poor. এইবার হু আর হুমের ব্যবহার আমার বিশ্বাস আপনারা শিখে গেছেন, তারপরেও হুম নিয়ে একটু কনফিউশন আছে, তাই না? হুটা বুঝে গেছেন কিন্তু, এজন্য আমি আরো একটা বাক্য দিব। সেই বাক্যটা লিখেন, ওই লোকটি যাকে তোমরা পাগল বলো সে মূলত কি হতে পারে? সে একজন গোয়েন্দা পুলিশ অফিসার। হ্যাঁ হ্যাঁ, বলে কি? হয়তো এরকম, ওই লোকটি যাকে তোমরা পাগল বলো সে মূলত একজন গোয়েন্দা পুলিশ অফিসার। আচ্ছা, দিব এক্সাম্পল দিব। এই বাক্যটা এবার একটু দেখেন, এই বাক্যটার দুইটা অংশ।
ঠান্ডা মাথায় আমার কথা শুনবেন। এ বাক্যের মূল কথাটা কি? মূল কথা হলো ওই লোকটি মূলত একজন গোয়েন্দা পুলিশ অফিসার। এটাই আসল কথা না? রাইট। সে লিখবেন কেন? সে এখানে বাংলায় আসছে, বাট আমি তো সে লিখতে যাব না, আমি তো লিখেই ফেলছি ওই লোকটি। তাহলে ওই লোকটি মূলত একজন গোয়েন্দা পুলিশ অফিসার। এই যেটা বাক্যের আসল কথা, এটাকে ইংলিশে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। কি বলা হয়? প্রিন্সিপাল ক্লোজ। যাকে তোমরা পাগল বলো, ওইটা বাক্যের সাবঅর্ডিনেট ক্লোজ বা একটা অতিরিক্ত অংশ। ওটা আমরা পরে ভাবতেছি। তাহলে আমি আগে একটু প্রিন্সিপাল ক্লোজটা আপনাদের লেখা দেখাই। তাহলে আমার আগে সাবজেক্ট লাগবে। দেখেন, আমি বুঝাচ্ছি সবুজ কালি দেওয়া অংশটুকু। এখন যদি আপনি একা একা এইটা বোঝেন, তাহলে সে দায়িত্ব আপনার। ওখানে বুঝতে ব্যর্থ হলে আমি বুঝাবো না। তাহলে আমি আগে সবুজ কালির অংশটুকু নিয়ে ভাববো। এখানে সাবজেক্টকে ওই লোকটি। তাহলে আমি লিখলাম দ্য ম্যান, ওই লোকটি। একটু নিচে নিচে লিখি, হ্যাঁ, ওই লোকটি। আচ্ছা, ওই লোকটি একজন গোয়েন্দা পুলিশ অফিসার। দেখেন, এখানে কিন্তু কোনো ভার্ব নাই। আমি যদি বলি আমি একজন ছাত্র, দেখেন ভার্ব নাই। যেসব বাক্যে এরকম ভার্ব থাকবে না, আপনি সেখানে একটা বি ভার্ব ধরে নেবেন। ধরে নিতে হবে, বলা আছে আমি হই একজন ছাত্র। তাহলে যে বাক্যে ভার্ব নেই, সেখানে আমরা ভার্ব হিসেবে বি ভার্ব am, is, are, was, were এগুলো ধরে নিব। ওকে? তাহলে আমরা বুঝবো যে ওই লোকটি হলো মানে কি ইজ। আমি একটু নিচে নিচে লিখি, সুবিধা হবে। আপনারা এখনই লিখেন না, ঝামেলা আছে। দ্য ম্যান ইজ, ওই লোকটি হলো কি? মূলত। মূলত বলতে ইনডিড। ইনডিড। আপনি অনেক কিছু লিখতে পারবেন, ট্রুলি লিখতে পারেন, অনেক ইনফ্যাক্ট লিখতে পারেন। আমি ইনডিড লিখলাম, আপাতত এটা বলছেন। মূলত একজন গোয়েন্দা পুলিশ অফিসার ইজ ইনডিড, একটু দেখেন, আ ডিটেকটিভ পুলিশ অফিসার। আমি তো লিখছি। এই ইনডিড শব্দটাকে আপনি চাইলে শেষও দিতে পারেন। দ্য ম্যান ইজ আ ডিটেকটিভ পুলিশ অফিসার ইনডিড, কোনো সমস্যা নেই। এখানেও দেয়া যাবে, ওইখানেও দেয়া যাবে। কথা কি ক্লিয়ার? তাহলে আমার প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেল। পেছনে বুঝেন নাই না? মানে এটাকে আপনি এইখানে না রাখা এইখানে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই তাতে। এখন আমার সাবঅর্ডিনেট ক্লোজ দরকার। কোন লোকটা? ওই লোকটাকে ব্যাখ্যা করছে। কোন লোকটা বলছে? কোন লোকটা আবার বুঝো নাই? যে না, বুঝি নাই। ওই যে সেই লোকটা যাকে তোমরা পাগল বলো। এই অংশটা আমি বাক্যের শেষে যোগ করলে কিন্তু ঠিক হবে না। কেন ঠিক হবে না? এই অংশটা ব্যবহার করছে কেন বলেন তো? ওই লোকটার পরিচয়টাকে স্পষ্ট করার জন্য। তো আমার একটা আইডি কার্ড আছে, দিয়েছে আমার পরিচয় স্পষ্ট করার জন্য। আমার আইডি কার্ড আমি ধরেন আপনার কাঁধে ঝুলাই দিলাম, কাজ হবে? আমার আইডি কার্ড আমার কাঁধেই ঝুলাইতে হবে। সো এই লোকটার আইডি হচ্ছে এটা। তো এই অংশটাকে আপনার বাক্যের শেষে লিখলে হবে না, এই নাউনটার পাশেই লিখতে হবে। এই জন্য জায়গাটা আমি ফাঁকা রাখছি। বুঝলেন? যাকে তোমরা পাগল বলো, এখানে ভার্ব কোনটা? বলো। কাকে পাগল বলো? যাকে। যাকেটা হচ্ছে এখানে অবজেক্ট। কে পাগল বলে? তোমরা। তোমরা হলো কি? সাবজেক্ট। মূলত তোমরা পাগল বলো এটা একটা অংশ, শুধু যাকে শব্দটা এই অংশটার সাথে এই অংশটাকে কানেক্ট করে দিয়ে দিচ্ছে, তাই না? রাইট। তাহলে আমি যাকের ইংলিশ কি লিখবো? হুও লিখতে পারি, হুমও লিখতে পারি। যেহেতু আপনি বুঝতেছেন এখানে যাকে শব্দটা অবজেক্টের কাজ করছে, অবজেক্টের কাজ করছে না। আমি যদি বলি যে কাকে পাগল বলো, উত্তর কি আসে? যাকে। কাকে দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট পাওয়া যায়, তাহলে এটা একটা অবজেক্ট। আর যখন অবজেক্টের কাজ করে তখন কি হয়? হুম।
তার মানে আমি এখানে হুম লিখবো। এখন আপনার কানেক্টরের কাজ হয়ে গেছে, এবার আপনি ঠান্ডা মাথায় সাবজেক্ট নেন, ভার্ব নেন। ওকে, তাহলে আমার সাবজেক্ট কে? তোমরা, মানে ইউ। এবার বলো, বলার জন্য এখানে টেল না দিয়ে কল দিতে হবে। কাউকে কিছু বলে ডাকা বুঝালে কল হয়। ইউ কল, কি বলে ডাকো? পাগল, ম্যাড। তাহলে আমার কি আসলো? দ্য ম্যান হুম ইউ কল ম্যাড। এ ম্যাড লিখতে যাচ্ছেন, লিখতে পারেন, আবার ম্যাড দ্বারা একটা বিশেষণও বুঝাইতে পারে। ক্রেজি লিখবেন, দেওয়ার দরকার নেই, ক্রেজি আর একটু বেশি হয়ে যায়। তাহলে দ্য ম্যান হুম ইউ কল আ ম্যাড বা কল ম্যাড ইজ আ ডিটেকটিভ পুলিশ অফিসার ইনডিড। কি বুঝলেন? বুঝতে পারছেন না? রাইট। এখন যদি আপনার মন চায় যে আমি হুম থেকে শুরু করে এই অংশটাকে বাক্যের শেষে বসাই দেব, তাহলে কি হবে? দ্য ম্যান ইজ আ ডিটেকটিভ পুলিশ অফিসার ইনডিড। আপনি যদি এইখানে লিখেন যে হুম ইউ কল ম্যাড, সেটাও চলবে। কেন চলবে এবার? কারণ এই হুম দ্বারা কাকে বুঝাচ্ছে? এই পুলিশ অফিসারকেই বুঝাচ্ছে, ওই ম্যানটাকেই বুঝাচ্ছে, তাহলে সমস্যা নেই। অর্থাৎ আপনাকে নিশ্চিত করতে হবে আপনি রিলেটিভ প্রোনাউনটা যেন সেখানেই বসান যেখানে বসালে ওর সামনে ওই নাউনটা থাকবে। মানে যে নাউনটার পরিবর্তে আপনি রিলেটিভ প্রোনাউনটা বসাবেন ওই নাউনের পাশেই বসাতে হবে। যেহেতু ওই ম্যানটাই পুলিশ অফিসার, তাই আপনি পুলিশ অফিসারের পরেও লিখতে পারেন, ভুল হবে না। তার মানে সবসময় যে এরকম শেষে লিখতে পারবেন তা কিন্তু না। দ্য ম্যান হুম ইউ কল ম্যাড ইজ আ ডিটেকটিভ পুলিশ অফিসার, অথবা দ্য ম্যান ইজ আ ডিটেকটিভ পুলিশ অফিসার হুম ইউ কল ম্যাড, এটাও হইতে পারে। আরিশা, দ্যাট ম্যান, হ্যাঁ লিখতে পারেন। আচ্ছা, এটা একটা হুমের ব্যবহার। না না, এখানে শেষ করব না। আরে ভাই বলছি তো আজকে 2 ঘন্টা আপনাদেরকে বিরক্ত করব, চরম বিরক্ত করব, কারণ আজকে মেজাজ ফুরফুরে আছে, পড়াবো আমি। এরপরে আসেন, আরো একজন বলছে হুয়ের ব্যবহার তার লাগবে, ঠিক আছে আমি দিব। এবার আমি লিখলাম খুঁজে দাও আমায় সেই মানবী যে আমায় অন্তত আচ্ছা কঠিন না করি, সহজ করে দিই, যে আমায় দিনে 3 বার কফি খাওয়াবে। Don't take it seriously. Just an example. খুঁজে দাও আমায় সেই মানবী যে আমায় দিনে 3 বার কফি খাওয়াবে। মানব হলেও চলবে, কফি খাওয়ালেই হলো। তো এই বাক্যটা, এখন এই বাক্যে আমার 2টা অংশ আছে। একটা হচ্ছে খুঁজে দাও আমায় সেই মানবী, এটা একটা অংশ। আর আরেকটা অংশ কি আছে? যে থেকে শুরু করে আরেকটা অংশ। তাহলে আমি এই বাক্যটাকে ডিভাইড করে নিলাম। আমি আগে এই পার্টটুকু নেই। এই পার্টটুকুর ভার্বকে খুঁজে দাও, কাকে খুঁজে দিবে? আমাকে দাও।
আমাকে এটাই লেখা হয়েছে আমায়, তো এটা একটা অবজেক্ট। কি খুঁজে দিব? সেই মানবী, এটাও একটা অবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম? যে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা যা পাবেন সবই অবজেক্ট। খুঁজে দাও ভার্ব, কাকে? আমায়, অবজেক্ট। কি? সেই মানবী, ওটাও অবজেক্ট। সাবজেক্ট কই তাহলে? সাবজেক্ট নেই, সাবজেক্টটা হয়তো ইউ, উজ্জ আছে। যে উজ্জ আছে ওরে তোমার টান দিয়ে নিয়ে আসার দরকার কি? ও ঘুমাচ্ছে, ঘুমাক। হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি ভাবতেছেন ইউ লিখবেন? প্রয়োজন নেই ভাই, ও ঘুমাচ্ছে, ঘুমাক না, ওর বিশ্রামের দরকার আছে। আপনি ভার্ব দিয়ে শুরু করেন। আচ্ছা, এবার খুঁজে দাও। সার্চ মানে খোঁজা, ফাইন্ড মানেও খোঁজা, লুক ফর মানেও খোঁজা। তবে এখানে আমি খুঁজবো না, আমি বলছি আমারে খুঁজে দাও। তাহলে এখানে ফাইন্ড ব্যবহার করলে ভালো হয়। কি ব্যবহার করা যায়? ফাইন্ড। আউট লাগবে না, শুধু ফাইন্ড দিলেই হবে। আর লুক ফর দিলে কি? লুক ফর দিলে হবে নিজে খোঁজা, যে আমি তোমাকে খুঁজি, তার মানে আই লুক ফর ইউ। তো সেক্ষেত্রে আমি এখানে কি করব? আগে আমারে ভার্বটা দিয়ে শুরু করবে। ভার্বটা হলো ফাইন্ড। ফাইন্ড মি, ওই যে একটা অবজেক্ট আমাকে, আমাকে খুঁজে দাও। এবার আরেকটা অবজেক্ট কি? সেই মানবী। দ্যাট, দ্যাট লিখতে পারেন, দা দিলে আরো ফর্মাল হয়। তা কি লিখবেন? ওম্যান, সেই মানবী। আপনি মানবীরে বাংলায় যত যাই বলেন, ইংলিশে ওই একটাই, ওমেনই লিখবেন। অনেক কিছু লেখা যায়, বেটার এটা। তাহলে ফাইন্ড মি দ্য ওম্যান, সেই মানবী খুঁজে দাও। ব্যাস, আমার প্রথম অংশের কাহিনী শেষ। এবার পরের অংশ কি লিখবো? দুইটা অংশকে গিট্টু দেওয়ার জন্য আমার এটা কি লাগবে? কানেক্টর লাগবে। সেই কানেক্টরটা হচ্ছে যে। আচ্ছা, তার আগে আমরা দেখে নেই পরের অংশে কে কে আছে। যে আমায় দিনে 3 বার কফি খাওয়াবে। এখানে ভার্ব কোনটা? খাওয়াবে। কে খাওয়াবে? কে? যে। হ্যাঁ, মানবী তো ঠিক আছে, বাট আপনি তো ভাই এই অংশটা লিখে ফেলছেন, এর দিকে তাকাবেন কেন? আপনি ওই দিকে তাকান, ওই দিক থেকে বলেন কে খাওয়াবে? যে। রাইট, তার মানে এটা আমার সাবজেক্ট। ওহ, আমি সাবজেক্ট পেয়ে গেছি। তাহলে আমি বুঝলাম এখানে যে এর জন্য আমি কি কি লিখতে পারি। যেহেতু এখানে ওমেন পারসন, হু ইজ দ্যাট তো লেখা যাবে না, হু বা হুম লিখতে পারবো। তাহলে যেহেতু যেটা সাবজেক্ট, তাহলে তার হুম হবে না, কি হবে? হু। তাহলে আমি লিখলাম হু, যে। এবার ভার্ব কোনটা? খাওয়াবে। বাংলায় অনেক কিছু বলা যায়, বাট ইংলিশে লেখার সময় একটু ভাবতে হয়। খাওয়ানোর ইংলিশ ফিড, ফিড মানে খাওয়ানো। বাট এইসব ফিড ফিড না লিখে নর্মালি চিন্তা করেন, কফি মানুষ খাওয়ায় না। এমন কি করে যে তুমি হা করো, আমি কফি খাওয়াই দিচ্ছি। কফি মানুষ অফার করে। কি করে? অফার করে। ফিড দেওয়ার দরকার নেই, অফার। স্যার যদিও ফিড দেই, ভাই দিবেন কেন? শিখে রাখেন, এখানে ফিড হবে না, এখানে অফার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে ভার্ব দিলাম অফার। কিন্তু খাওয়াবে ভবিষ্যৎ, 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 ভবিষ্যৎ। তাহলে আপনি উইল লিখেন, হু উইল অফার। স্যার যদি ক্যান দেই, ক্যান দিয়েও লিখতে পারেন, হু ক্যান অফার। সত্যি বলতে উইল একটা মডাল ভার্ব, ক্যানের মতোই। আমরা বলি ওটাকে ফিউচার টেন্স, মূলত ফিউচার টেন্স বলে আসলে কিছু নাই। আমি জানি এখন অনেকে মারামারি করতে চাবে, মারামারিতে যাওয়ার দরকার নাই। নর্মালি চিন্তা করেন, উইল একটা মডাল ভার্ব, যেমন ক্যান একটা মডাল ভার্ব। সো আপনি এখানে ক্যানও লিখতে পারেন, উইলও লিখতে পারেন। যাই হোক, তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব পেলাম। সাবজেক্ট তো হু নিজেই, উইল অফার। এবার অবজেক্ট দরকার না? কাকে অফার করবে? কাকে 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 কাকে? আমায়, মানে মি। এটা একটা অবজেক্ট। ওকে, আমায় কি অফার করবে? দিনে 3 বার। এটা না, আমায় অফার করবে কফি। এটা একটা অবজেক্ট। অবজেক্ট হলো কয়টা? 2টা। তাহলে আপনি ধারাবাহিক ভাবে লিখেন, আগে প্রথমে লিখেন আমায়, লিখছি অফার মি, এবার কি? কফি।
তো আমি লিখে দিলাম কফি। তাহলে আপনার সাবজেক্ট হইছে হু, ভার্ব হইছে উইল অফার, অবজেক্ট দুইটা, একটা হলো মি, একটা হলো কফি। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পরে বাকি যা থাকে সেগুলো আপনি লিখবেন। বাকি কি থাকে? দিনে 3 বার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেয়ার পর বাকি যা কিছু থাকে, মনোযোগ দিবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেয়ার পর বাকি যা থাকে সেগুলোকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়, পেছন দিক থেকে। তাহলে আমি আগে লিখবো 3 বার, 3 বার, তার মানে 3 টাইমস, 3 বার। দিনে, কয় দিনে 3 বার? একদিনে। এখানে এক বলা নাই, বাট আপনাকে বুঝে নিতে হবে। 3 টাইমস ইন আ ডে। স্যার ইন কেন দিলেন? ইন কেন দিলেন স্যার? ইন কেন দিলাম স্যার? একদিনের মধ্যে তো 3 বার খাওয়াবে, এই মধ্যের জন্য আপনি ইন দিবেন। আচ্ছা, 3 টাইমস ইন আ ডে। এখন আমার বাক্যটা কি হলো? ফাইন্ড মি দ্য ওম্যান হু উইল অফার মি কফি 3 টাইমস ইন আ ডে। এটাকে অনেকে অনেকভাবে লিখতে পারবে। কেউ চাইলে লিখতে পারে হু উইল অফার মি 3 টাইম কফি, অথবা কেউ লিখবে হু উইল অফার মি 3 কফিস ইন আ ডে। তাহলে কি হবে? দিনে 3টা কফি দিবে। এই একই কথা। অনুবাদের ভাব ঠিক রেখে অনেকভাবে লেখা যায়, আমরা সেই জগতে যাব। আগে আমরা একটু হাঁটা শিখি, তারপর দৌড়াবো। কথা বুঝলেন? তাহলে আমার এই অংশটা কিন্তু আমরা বুঝে গেলাম। তাহলে আমরা এটা বুঝে গেলাম। ভার্ব ছিল খুঁজে দাও, ফাইন্ড, অবজেক্ট ছিল আমায় মি, অবজেক্ট 2 ছিল সেই মানবী দা ওমেন, জের জন্য হু নিলাম, আবার ভার্ব খাওয়াবে অফার, অবজেক্ট আমায় মি, এবার কফি, কফি দিনে 3 বার, 3 টাইমস ইন আ ডে। তাহলে কে যেন বলছিলেন হু এর ব্যবহার, হু এর ব্যবহার আশা করি বুঝে গেছেন, হুম এর ব্যবহারও বুঝে গেছেন। মাথা ঠান্ডা রাখলে আপনি অনেক কিছু লিখতে পারবেন। এবার চলেন আমরা একটু হুইস আর দ্যাট এর ব্যবহারগুলো শিখে আসি। কেমন? হু আর হুম কি বুঝে গেছেন? একটু জানাবেন আমাকে। স্ক্রিন প্রবলেম আরেকবার দেখবেন প্লিজ। তাহলে হু আর হুমের ব্যবহার কি বুঝে গেছি আমরা সবাই ভাই? আচ্ছা, যাদের কাছে মনে হয় স্ক্রিন ঝাপসা হয় মাঝে মাঝে, আমার ধারণা তাদের ইন্টারনেট একটু দুর্বল। হ্যাঁ, দুর্বল। আমরা যে ক্যামেরায় ক্লাস নিলে এটা হয়, কিন্তু যখন ফোনে ক্লাস নিলে তখন রেজুলেশন কম হয়, তখন সমস্যা হয় না। অনেকে আমাদেরকে বলে যে স্যার অমুক স্যারের ক্লাস করি, সমস্যা তো হয় না, আপনার এখানে সমস্যা হয় কেন? অর্থাৎ আপনি কেমন রেজুলেশনের ভিডিও দেখতেছেন তার উপর নির্ভর করে আপনার ইন্টারনেট কতটুকু সক্ষম কিনা। আমাদের রেজুলেশনগুলো একটু হাই, যার কারণে ইন্টারনেট একটু বেশি লাগে। বেশি না থাকলে কি হয়? ঝিরঝির করে। কিছু করার নেই এর জন্য। আচ্ছা, এবার আসেন হুইস আর দ্যাট এর ব্যবহার। মনে আছে তো? যদি অ্যান্টিসিডেন্টটা নন পার্সন হয়, মানে মানুষ বাদে অন্য কিছু হয়, তাহলে আমরা হুইস আর দ্যাট নিব। সাবজেক্ট হলে হুইস নিব, অবজেক্ট হলে কি নিব? দ্যাট নিব। চলেন মজার একটা বাক্য লিখে ফেলি। এই কলমটি, এই কলমটি, এটা দিয়ে লিখবো। এই কলমটি যাকে তুমি অবহেলা করতে পারো বা করতেই পারো, করতেও পারো, করতেও পারো, যাকে তুমি অবহেলা করতেও পারো, পারো, আচ্ছা সেই কলমটা কি? আমাকে একজন সৃজনশীল
লেখক তৈরি করছে, মানে হচ্ছে বানাচ্ছে। আমরা বলি না যে এটা আমাকে লেখক বানাচ্ছে, ওটাই তৈরি করছে। এই বাক্যটা চাইলে এভাবেও বলা যেত, এই কলমটি আমাকে একজন সৃজনশীল লেখক বানাচ্ছে যাকে তুমি অবহেলা করতেও পারো। অনেকে লিখতে পারো, আমি ভেবে লিখলাম। তাহলে আমাকে প্রথমে এই বাক্যের দুইটা অংশ নাকি তিনটা অংশ সেটা আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা দেখতেছি প্রাথমিকভাবে এই বাক্যের দুইটা অংশ, তার মধ্যে একটা অংশ আছে যাকে বাদ দিলেও বাক্যটা চলে। সেটা কি? যাকে তুমি অবহেলা করতেও পারো, ঠিক না? দেখেন তো এই অংশটা বাদ দিলেও কি একটা সেন্টেন্স হবে কিনা? হবে। বাট এইটাকে রাইখা সামনের পেছনেরটা বাদ দেন তো, শুধু ওইটুকু লিখলাম যাকে তুমি অবহেলা করতেও পারো, আর কিছু কইলাম না, এটা কমপ্লিট সেন্টেন্স হবে না, আকাঙ্ক্ষা থাকবে। মনে রাখবেন, যাকে ছাড়াও একটা বাক্য চলতে পারে সেটা বাক্যের এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। আরিশা, সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, ওটা নিয়ে আমরা পরে ভাবতেছি, আপনারা একটু আমার চোখে দেখেন, ভালো লাগবে। আমি সাদা মনে কাদা নেই, আমি এই সবুজ কালিতে রাখা অংশটাকে নিয়ে পরে ভাববো। আমি আগে আমার সাবজেক্ট নিলাম, দা পেন, ওই কলমটি। এখন আপনি বলতে পারেন, স্যার এরকম করে ভেঙে ভেঙে আর কতদিন অনুবাদ করব? এমন কিছু শেখান যেখানে আমার ভাঙতে টাঙতে হবে না, আমি ডাইরেক্ট দুমড়ে মুসড়ে লিখতে পারবো। মন চায় না? চায় তো, আপনি এখনই লিখতে পারেন। যান, মুছে দিলাম সব, এই ঘোড়ার ডিম লাগবে না, এই যে এটা সারাই, এইসব আপনার ভাঙা চূড়ার দরকার নেই, আপনি এমনি বুঝবেন। বলছি তো বুঝবেন। আপনি দেখেন কিভাবে বুঝবেন। আপনি সাদা মনে লিখছেন এই কলমটি, এই কলমটি বাক্যের সাবজেক্ট, দা পেন লিখছেন। লিখার পরে আপনি দেখতেছেন যাকে, তার মানে বুঝতেছেন এই কলমের সাথে এটাকে কানেক্ট করবে, কানেক্টর দরকার, রিলেটিভ প্রোনাউন দরকার। ওকে, তাহলে কলম কি মানুষ? না। পার্সন তো না, নন পার্সন। নন পার্সন মানে কি? হুইজ বা দ্যাট হইতে পারে। আচ্ছা, তাহলে হুইজ যেন কিসের কাজ করে? হুইজ সাবজেক্টের কাজ করে। দ্যাট যেন কিসের কাজ করে? দ্যাট অবজেক্টের কাজ করে। আর এই দুইটা ভুলে গেলে কি হবে? পারবেন না। তাহলে আমি এখানে যাকের জন্য হু বা হুম লিখবো না, আমি লিখবো হুইজ বা দ্যাট। তার আগে আমাকে ভাবতে হবে যে এই শব্দটা আসলে এখানে কিসের দায়িত্ব পালন করতেছে, সাবজেক্ট নাকি অবজেক্টের। আচ্ছা, একটু পরে আমি দেখতেছি অবহেলা করা তো ভার্ব। কে অবহেলা করে? তুমি। তুমি তো সাবজেক্ট। আচ্ছা, তুমি যদি সাবজেক্ট হয়, অবহেলা করা যদি ভার্ব হয়, তাহলে যাকে তো আর সাবজেক্ট হবে না, ওটা হবে অবজেক্ট, ঠিক কিনা? অবহেলা করার শব্দটা ভার্ব, আর তুমি এটা কি? সাবজেক্ট। কাকে অবহেলা করব? যাকে। তো আমরা যাকে, এটা অবজেক্ট। ওকে, তাহলে এখানে যাকের ইংলিশ কি? হুম লিখতে ইচ্ছা করতেছে, তাই না? খবরদার, হুম কেন লিখবেন? আপনার নাউনকে এখানে পেন, আপনি যে নাউনের পাশে লিখবেন ওই নাউনের সাথে কথা বইলে আপনাকে লিখতে হবে। পেনকে জিজ্ঞেস করলাম, ভাই কি লিখবো বলো? ও বলতেছে, তুমি কি দেখো না যে আমি এটা নন পার্সন? হ্যাঁ, তুমি তো নন পার্সন, তাহলে তুমি হুইজ বা দ্যাট নাও। আচ্ছা বস, ওকে, কোনটা নিব, হুইজ নাকি দ্যাট? বলতেছে, তুমি কি বোঝো না যে এটা অবজেক্ট? হ্যাঁ বুঝি তো, তাহলে তুমি দ্যাট নাও। নিলাম দ্যাট। নেয়ার পরে আমি একটু দুষ্টমি করতেছি, ওরে বললাম, বস যদি এখানে হুইজ নেই তুমি কি রাগ করবা? ও বলতেছে, বস তোমার যদি নাকটা কাটে দেই তুমি রাগ করবা? রাগ তো করবই, কারণ নাক তো কাটার জিনিস না। একই রকম ভাবে আপনার অবজেক্ট হিসেবে দ্যাট দরকার। আপনার কেন মন চাবে হুইজ নিতে? এই দুষ্টু মনকে নিয়ন্ত্রণ করেন। কথা ক্লিয়ার? দ্যাট দিলাম। এবার আমার সাবজেক্টকে তুমি, তুমির জন্য দিলাম ইউ। এনে ভার্ব কি? অবহেলা করতেও পারো, মানে নিশ্চিত না, সম্ভাবনা আছে। সম্ভাবনা মানে আপনাকে মে, মাইট লিখতে হবে। মে দিলে অল্প সম্ভাবনা বুঝাবে, আর মাইট দিলে একেবারে কম সম্ভাবনা বুঝাবে। মানে তুমি হয়তো অবহেলা করলেও করতে পারো, এরকম বুঝালে মাইট হবে। আর যদি আমি ধারণা করি যে না, ও অবহেলা করার সম্ভাবনা আছে, তখন আমি মে দিব। অর্থাৎ
মে দ্বারা সম্ভাবনা বুঝায়, বাট সম্ভাবনা যখন খুবই কম, ক্ষীণ সম্ভাবনা, তখন মাইট হয়। হ্যাঁ, মেয়ের পাস্ট ফর্মও মাইট হয়, বাট সেটা আলাদা ব্যবহার। তাহলে আমি এখানে মে লিখবো নাকি মাইট লিখবো? আমি যাই দিব পাঠক তাই বুঝে নেবে। আমি যদি মে দেই তাহলে পাঠক ধরে নিবে এই লোক এই কলমকে অবহেলা করার মোটামুটি সম্ভাবনা আছে। আর যদি মাইট দেই তাহলে ভাবতে পারে অবহেলা করলেও করতে পারে। কথা কি বুঝতে পারছেন? মানে যেমন মডেল তেমন ভার্ব হবে আর কি। যাই হোক, মে দিলাম আপাতত। এবার অবহেলা করার ইংলিশ কি? অনেক কিছু, নেগলেক্ট হতে পারে, ইগনোর হতে পারে। আচ্ছা, মে নেগলেক্ট দিলাম আমি। ওভারলুক দিতে পারেন, কত কিছু দিবেন, পরে দিবেন। দেখছেন, বকবক করতে করতে কিন্তু এইটুকুর ইংলিশ আমার লেখা হয়ে গেছে। এই যে অংশটুকু লেখা আমার হয়ে গেছে। আচ্ছা, এখন আমি পরের অংশটুকুতে আসি। সেই কলমটি আমাকে একজন সৃজনশীল লেখক তৈরি করতেছে। কাকে তৈরি করতেছে? কাকে? উত্তর হচ্ছে আমাকে। এই আমাকেটা অবজেক্ট। কি তৈরি করতেছে? যে একজন সৃজনশীল লেখক। আপাতত এটাকেও অবজেক্ট ধরে নেন। আচ্ছা, আর তৈরি করছে এটা হলো কি? ভার্ব। তাহলে সাবজেক্ট কই? সাবজেক্ট ওই যে প্রথমেই লিখে রাখছি, তাই না? এটাই সাবজেক্ট। তাহলে বলতে পারেন এখানেও তো সাবজেক্ট। আরে বাবা, এটা তো একটা আলাদা ক্লোজ, এটা তো একটা অংশ। এই অংশের ভেতরে ও সাবজেক্ট, এটা ভার্ব। ওর কাহিনী ওখানেই শেষ। আর বাকি মূল অংশটুকুর মধ্যে কলম হলো সাবজেক্ট, তৈরি করছে ভার্ব, আর এগুলো অবজেক্ট টাইপের কিছু। বুঝলেন? তো সাবজেক্ট আমি আগেই লিখছি, দা পেন। এখন আমি শুধু এখানে ভার্বটা লিখবো। ভার্ব কোনটা? তৈরি করছে। তাহলে আমি লিখলাম তৈরি করছে, করেছে না, করছে মানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইজ মেকিং, তৈরি করতেছে। এবার অবজেক্ট কয়টা আছে ভাইয়া? দুইটা। তো আমি প্রথমটা আগে নেই, আমাকে, মি। ক্রিয়েট লিখতে চাচ্ছেন, দরকার নেই, আপাতত মেকে লিখেন, মেকিং মি। একটা অবজেক্ট হয়েছে। এবার আরেকটা অবজেক্ট কি? একজন সৃজনশীল লেখক, আ ক্রিয়েটিভ রাইটার। হয়ে গেল। তাহলে আমাদের বাক্যটা কি? দ্য পেন দ্যাট ইউ মে নেগলেক্ট ইজ মেকিং মি আ ক্রিয়েটিভ রাইটার। সেই কলমটি, দিস পেন, হ্যাঁ লিখতে পারেন ভাই, দিস আর দা এগুলো আহামরি কিছু না। তাহলে দিস লিখলে যদি মানসিক শান্তি পান, আমি লিখে দিলাম, জান। দিস পেন, এই কলমটি, দ্যাট ইউ মে নেগলেক্ট, যাকে তুমি অবহেলা করতে পারো, ইজ মেকিং মি আ ক্রিয়েটিভ রাইটার, আমাকে একজন সৃজনশীল লেখক বানাচ্ছে। এবার হঠাৎ করে আপনার মাথায় অনেকগুলো বুদ্ধি আসতে পারে। কি বুদ্ধি? বুদ্ধিটা আসতে পারে এরকম, আপনার মনে হইতে পারে যে আমি এই অংশটাকে, এটা তো অতিরিক্ত অংশ, স্যার তো বলছে এটা অতিরিক্ত অংশ, স্যার তো এও বলছে অন্য ক্লাসে যে অতিরিক্ত অংশকে আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। সেই বুদ্ধি আপনার মাথার মধ্যে চলে আসলো। আপনি এবার ভাবতেছেন যে এটাকে আপনি এইখানে ঢুকাই দিবেন, মানে শেষের দিকে বসাই দিবেন। মানে বুঝেন নাই? মানে আপনি এইখানেই লিখে দিবেন যে দ্যাট ইউ ডট ডট ডট। এই বুদ্ধি কিন্তু আপনার মাথায় আসতে পারে। মানে এই অংশটাকে এখানে না রাইখা বাক্যে শেষে দিবেন। আগের বাক্যে দিছিলাম শেষে, এখন আপনার মন চাচ্ছে এখানেও দিতে, কোনো সমস্যা নাই, দিতে পারেন। কিন্তু আগের বাক্যে আমি কি বলছিলাম মনে আছে? যেহেনে মন চায় সেহেনি রিলেটিভ প্রনাউন আপনি বসাইতে পারেন, কেউ বাধা দিবে না। কিন্তু শর্ত একটা, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটা আছে ওইটাই যেন তার আসল অ্যান্টিসিডেন্ট হয়। খেলা তো এইখানেই। তাহলে আমি যদি এখানে বসাই দ্যাটের পূর্বে কে আছে? দ্যাটের পূর্বে কে আছে? রাইটার। তখন মানুষ কি ভাববে? মানুষ ভাববে ওই রাইটারকে মনে হয় অবহেলা করতেছে। অবহেলা করতেছে কি রাইটারকে নাকি কলমকে? কলমকে। এই জন্য মাথার মধ্যে একটা আচমকা বুদ্ধি আসলেই প্রয়োগ করা যাবে না, সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। তাহলে কি ওয়েটা? রিলেটিভ প্রোনাউনকে আপনি সেখানেই বসাবেন যে নাউনটাকে মিন করে আপনি রিলেটিভ প্রোনাউন বসাচ্ছেন, ওইটার পাশেই বসাবেন। কথা কি ক্লিয়ার?
আচ্ছা, তার মানে বুঝতে পারছি যে এখানে এটাকে বসানো যাবে না। This pen is making me a creative writer that you may neglect. আচ্ছা, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকতে পারে, কিন্তু থাকতে পারে না। মানে কি? আচ্ছা, ওই দাদার একটা প্রশ্ন আমি উত্তর দিয়ে নেই। কেমনে? ধরেন আপনি লিখছেন একটা বাক্য যে হি ওয়াজ টায়ার্ড, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ। এবার আপনি লিখছেন হি টুক রেস্ট, সে বিশ্রাম নিল, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ দুইটা হইছে। এখন যদি আপনি মাঝখানে কিছু না লিখেন, ধরেন আপনি কিছু লিখেন নাই, তাহলে জোড়া দিবে কেমনে? কানেক্ট করবেন কেমনে? কানেক্ট তখন এই গান তো গাইতে পারবেন না। দুটি মন আর নেই তো দুজন, আর দুইটা মন এক হয়ে যেতে হবে না? কানেক্টর কই? কানেক্টর তো নাই, তাহলে তো দুইটা জোড়া লাগবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? একটা না একটা কানেক্টর দিতেই হবে। এখন ধরেন আমি এখানে একটা কানেক্টর দিলাম সো, এখন আর দুইটা প্রিন্সিপাল ক্লোজ নাই। এখন আপনি ভাবেন তো, হি ওয়াজ টায়ার্ড একটা অংশ, সো হি টুক রেস্ট একটা অংশ। এই দুইটা অংশের মধ্যে এটা ছিল আসল কথা, এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। এই প্রথম ক্লোজটার নাম প্রিন্সিপাল ক্লোজ, পরের ক্লোজটার নাম হয়ে গেল কোঅর্ডিনেট ক্লোজ, কারণ এই কনজাংশনটার নাম কোঅর্ডিনেট কনজাংশন। অনেকে যুক্তি দিয়ে বুঝাইতে চায় যে আমি সো কে বাদ দিলাম, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, তো বাদ দাও। বাদ দিলে সো এর দরকার কি? সোও বাদ দাও, তো বাদ দিলে কি বাক্য হবে? হবে না। যাই হোক, এটা একজনের প্রশ্ন ছিল, আমি উত্তর দিলাম। যারা এবার ক্লোজ মাথায় ঢুকাইছেন তাদেরকে বলি থামেন, ক্লোজের উপর ক্লাস হবে, এখন ক্লোজ মাথায় ঢুকাইতে হবে না। আচ্ছা, তো এবার আসি আমরা দ্যাটের ব্যবহার আপনারা বুঝে গেছেন। এবার চলেন আমরা হুইসের ব্যবহারে যাই। ঠিক এখন ঘড়িতে বাজে, ওকে, যে সময়টা বাজতেছে এখন ঘড়িতে, এই সময় অনুযায়ী আমার মনে হচ্ছে যে আপনাদের আশেপাশে একটা দুষ্টু শয়তান ঘোরাঘুরি করতেছে। আমার ধারণা আর কি, ভুল হতে পারে। ও আপনাকে এখন চোখে এসে বসবে, চোখের পাতাটা টান দিয়ে নিচে নামাই দিবে, ঘুম আসবে। এই মুহূর্তে এসে আপনারা আইসা মোটিভেশন দিবে, আরে এগুলো তুমি পারবা, ক্লাস করা লাগবে না, লিভ নাও, চলো ভাইরাল ভিডিও দেখি। এই শয়তানটারে ছোট্ট করে লাথি দিয়ে বিদায় করে দেন, দিয়ে মনোযোগটা আবার ফিরিয়ে নিয়ে আসেন। এবার আরেকটা বাক্য লেখেন, যে কলমটি ভালো লিখে সেই কলমটি আমার। বা সেটি আমার, এখানেও দুইটা অংশ, সেটি আমার অথবা সেই কলমটি আমার, এটা হলো বাক্যের মূল অংশ, প্রিন্সিপাল ক্লোজ। আর যে কলমটি ভালো লিখে, এই অংশটা ব্যবহার করা হয়েছে কেন বলেন তো? ওই কলমের লেজ হিসেবে ব্যবহার করা হয়েছে, কলমের পরিচয় দেওয়ার জন্য। বাবা তোমার কোন কলমটা তোমার? ওই যে ওইটা। আরে বাবা ওইটা মানে কোনটা? ওই ওখানে দেখেন না, যেটা ভালো লেখে ওইটা আমার। তার মানে এই অংশটা আমি ব্যবহার করছি কেন? এই কলমটাকে এক্সপ্লেইন করার জন্য, ঠিক না? রাইট। তার মানে আপনার এখন উচিত কি? উচিত হলো বাক্যের মূল অংশটা আগে লেখা। মূল অংশ কোনটা? ওই কলমটি আমার। তো আমার সাদা মনে কাদা নেই, আমি আগে লিখে ফেললাম, দা পেন
ইজ মাইন, ওই কলমটি আমার। একটু কথা শোনেন প্লিজ। এখন ধরেন আপনি লিখতে চাচ্ছেন যে এবার আমি এই অতিরিক্ত অংশটা এখানে বসাই দেই, দেন, মন চাইলে দিবেন, সমস্যা কি। এখন আপনি লিখতে চাচ্ছেন যে কলমটি ভালো লিখে, কারণ এই অংশটুকুর মধ্যে ভার্বকে লিখে, সাবজেক্ট কোনটা, কে লিখে, যে কলমটি, এটা হলো সাবজেক্ট। তার মানে এই যেটা এখানে সাবজেক্টের কাজ করছে। এখন আমি যে ব্যবহার করব, হু দিব নাকি হু ইজ দ্যাট দিব, যেহেতু আমি কলম কেন্দ্রিক লিখতেছি, কলম তো আর পার্সন না, তাহলে হু হুম না, হবে হু ইজ বা দ্যাট। তাহলে আমি হু ইজ নিব নাকি দ্যাট নিব? আপনি হু ইজ নিবেন। কেন? কারণ আপনার ভার্ব হলো লিখে, কে লেখে, যে লেখে বা যে কলমটি লিখে, তো সাবজেক্ট। তো সাবজেক্টের প্রয়োজনে কি দ্যাট হয়? মনে আছে না, ভুলে গেছেন? সাবজেক্টের প্রয়োজনে হু ইজ হয়। তো আমি ধরেন এখানে হু ইজ লিখলাম। এবার আসেন, লেখার ইংলিশ কি রাইট, এখানে রাইটস হবে, কারণ কলম তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার ভালোর ইংলিশ কি গুড, বাট এখানে ওয়েল হবে। কেন কেন গুড হবে না কেন? আমি একটু পরে বুঝাচ্ছি, হ্যাঁ, ওই প্রসঙ্গ পরে আসি, আপাতত বোঝেন এখানে ওয়েল হবে। আচ্ছা, দ্য পেন ইজ মাইন হুইচ রাইটস ওয়েল। আপনি সাদা মনে কাদা নেই লিখে ফেলছেন, কিন্তু বাক্য হয়নি কেন? রিলেটিভ প্রোনাউন কে, হুইচ। হুইচের পূর্বে কে আছে? মাইন। মানুষ মনে করবে মাইন মানে কি আমি না, আমার না, মানুষ মনে করবে আপনি ভালো লেখেন, কলম লেখে না, তো আমি কি কলম? হাস্যকর বাক্য হয়ে গেছে। এই জন্য আমার বুঝতে হবে যে এটা একটা লেজ, এই লেজটা ব্যবহার করা হয়েছে কার প্রয়োজনে? কার প্রয়োজনে? পেনের প্রয়োজনে। আচ্ছা, তাহলে এই লেজকে যার প্রয়োজনে ব্যবহার করা হয়েছে, এই লেজকে যার প্রয়োজনে ব্যবহার করা হয়েছে, আমি তার পাশে এটা লিখব। তার মানে হচ্ছে আমার কি করতে হবে? এই অংশটাকে এইখানে যোগ করতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে আমার বাক্যটা কি হবে? দ্য পেন হুইচ রাইটস ওয়েল ইজ মাইন। দ্য পেন, আমি লিখে দিলাম, যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাই আমি লিখেই দিলাম এখানে, হুইচ রাইটস ওয়েল। ক্লিয়ার? সেই কলমটি আমার। তাহলে আপনারা হুইসের ব্যবহারও বুঝে গেছেন, দ্যাটের ব্যবহারও বুঝে গেছেন। এখন আমি কথা দিয়েছিলাম ওয়েলটা বুঝাবো। ওকে, মনে রাখবেন গুড মানে ভালো, তবে গুড একটা অ্যাডজেক্টিভের কাজ করে। ওয়েল মানেও ভালো, ওয়েল একটা অ্যাডভার্বের কাজ করে। তাহলে এখানে ওয়েল কেন লিখলাম? ভাবেন তো, এখানে কলমটা ভালো নাকি লেখে ভালো? ও লিখতে পারে ভালো। তার মানে এখানে ভালো শব্দটা কাকে মডিফাই করতেছে? কলমকে না, ভার্বকে মডিফাই করতেছে, লেখাটাকে মডিফাই করতেছে। আর যে ভার্বকে মডিফাই করে তার নাম কি? অ্যাডভার্ব। এখন আপনি জানেন গুড মানেও ভালো, ওয়েল মানেও ভালো, এর মধ্যে অ্যাডভার্বের কাজ করে কে? ওয়েল। তাই আমরা এখানে ওয়েল লিখে দিয়েছি। তাহলে দ্য পেন হুইচ রাইটস ওয়েল ইজ মাইন। এখন যদি আপনি বলেন স্যার আমি তো গ্রামারে কাঁচা, আমি কি রাইটিং পারবো? তখন আমি বলবো আপনি গ্রামারে কাঁচা হলে রাইটিং এ পাকা হতে কেন চান? গ্রামারও পাকা হইতে হবে। সমাধান আমাদের ওই যে 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার, যার শুরু আছে শেষ নাই, চলতেই থাকবে ক্লাস, ভর্তি হয়ে যাবেন যারা চান। তাহলে হুইসের ব্যবহার হলো, দ্যাটের ব্যবহার হলো না। স্যার এবার তাহলে হোয়াটটা শেখান, এই তো? আচ্ছা, এবার আমরা হোয়াটে যাব, চলেন। হোয়াটের বিষয়টা হলো যখন কোনো নন পার্সন
ব্র্যাকেটে লিখবেন অনির্দিষ্ট। যখন কোনো নন পার্সনকে মিন করা হয়, মানে মনে করা হয়, ধরা হয়, তবে সেই নন পার্সন অনির্দিষ্ট। অথবা উপস্থিত নেই, তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ অথবা দ্যাট অথবা হোয়াট, এই তিনটাই ব্যবহৃত হয়। এটা কিন্তু বলি নাই এখনো। এই তিনটার মধ্যে হুইচ বা দ্যাটকে বসানো যাবে না, শুধু হোয়াট ব্যবহৃত হয়। লিখে আমি বুঝাবো। যখন আপনি মনে করতেছেন আপনি একটা নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসাবেন, বাট সেই নাউনটা একটা নন পার্সন, মানে পার্সন না, নন পার্সন, মানুষ বা অন্য কিছু। একই তো নন পার্সন, তার উপর সেটা অনির্দিষ্ট, মানে উল্লেখ করা নাই, মানে অ্যান্টিসিডেন্টটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, অ্যান্টিসিডেন্ট হসপিটালে গেছে, অ্যান্টিসিডেন্ট সামনে উপস্থিত নাই, তখন আপনি হোয়াট নেবেন। শর্ত দুইটা, হোয়াট বসানোর শর্ত দুইটা। নাম্বার 1, নন পার্সনকে মিন করতে হবে। নাম্বার 2, সেই নন পার্সনটা সামনে উপস্থিত থাকবে না, অনির্দিষ্ট থাকবে। সেই ক্ষেত্রে আপনি হোয়াট ব্যবহার করতে পারবেন। যা চাও, যা চাও নিয়ে যাও, যা চাও নিয়ে যাও, এটা একটা বাক্য। জাস্ট এইটাই আপনি অনুবাদ করবেন, যা চাও নিয়ে যাও, বাধা দিব না তোমায়, ওটা একটু পরে আনতেছি। যা চাও নিয়ে যাও। তাহলে আমি এটা ট্রান্সলেট করবো কিভাবে? প্রথমে আপনার মাথাটাকে ঠান্ডা করতে হবে, এটা প্রথম কাজ। ঠান্ডা করলাম। এখানে দুইটা ঘটনা, একটা হলো যা চাও, আর একটা হলো নিয়ে যাও। এবার আপনার মস্তিষ্ককে জিজ্ঞেস করেন যে এই দুইটা ঘটনা আছে, দুইটার মধ্যে কোনটা মোটামুটি কমপ্লিট একটা বাক্য। চ্যাট বক্সে লিখেন তো, কমেন্ট বক্সে, এই দুইটার মধ্যে ফার্স্ট ওয়ান নাকি সেকেন্ড ওয়ান, কোনটা কমপ্লিট, কমপ্লিট অর্থ প্রকাশ করে। সেন্টেন্স হিসেবে কমপ্লিট মনে হয় কোনটা? সেন্টেন্স হিসেবে কমপ্লিট মনে হয় কোনটা? নিয়ে যাও। নিয়ে যাও, নিয়ে যাও, সেকেন্ড, রাইট। তাহলে আমি এইটা আগে নিব। ভার্ব নাই, শুধু সরি সাবজেক্ট নাই, শুধু ভার্ব। ঠিক নাও, আর যাও এর জন্য কি? গো। ঠিক গো। ওই মামা না প্লিজ, বলে না ওই মামা না প্লিজ, এখানেও বলতে হবে না প্লিজ। নিয়ে যাওয়া মানেই তো টেক, আপনি আবার গো লিখবেন কেন? তাহলে টেক, নিয়ে যাও। ওকে, এবার এটা লিখবো যা চাও। মানে চাওয়ার জন্য, চাওয়াটা কি? ভার্ব। আর এই যাটা কি? এই যাটা দুইটা অংশকে কানেক্ট করবে। আচ্ছা, কি চাই আমি? কি চাই? তুমি তো বলতেছো যা চাও নিয়ে যাও, আমি কি চাই? আমি জানি না তুমি কি চাও। তার মানে ও যে কি চায় এটা কিন্তু অনির্দিষ্ট এখানে, তাই না? কথা বলেন, তাই কি না? তাই এরকম যখন দেখবেন অ্যান্টিসিডেন্টটা অনির্দিষ্ট, কিন্তু সেটা একটা পার্সনকে মিন করতেছে না, বরং একটা নন পার্সনকে মিন করতেছে, তখন আপনি সেখানে ওয়ার্ড দিয়ে দিবেন। সাবজেক্ট অবজেক্ট কিচ্ছু খুঁজতে হবে না,
শুধুই হোয়াট। ও নিজেই সাবজেক্ট, ও নিজেই অবজেক্ট। হুইচ আর দ্যাট এর একটা পার্থক্য আছে না? হুইচটা সাবজেক্ট, দ্যাট অবজেক্ট, হোয়াট এর পার্থক্য নেই। যখন অ্যান্টিসিডেন্ট নেই, কোনো কথা নেই, ওয়ার্ড হবে। দিলাম হোয়াট, আপনি বলছেন, ওকে দিলাম। এবার চাও, কে চাবে? তুমি চাও। এখানে তুমিটা উজ্জ্ব আছে, আমি ধরেন দিলাম সে হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট। তাহলে কি হলো? টেক হোয়াট ইউ ওয়ান্ট। এখন আপনি বলতে পারেন যে উজ্জ্ব আছে ঘুমাচ্ছে, ওরে আপনি ডাইকে আনলেন কেন? একটু আগে তো বলছেন যে ঘুমাচ্ছে, ওরে বিরক্ত করা যাবে না। ঘুমন্ত মানুষকে বিরক্ত করতে হবে যদি মনে হয় ওই লোক জাগ্রত না হলে ভয়াবহ ঝামেলা হওয়ার সম্ভাবনা, তখন কিছু করা নেই, তারা ডাইকে তুলতে হবে। তবে ডাকার সময় ঘুমন্ত মানুষকে এরকম ধাক্কা দেওয়া যাবে না, এই ওঠো না কেন, ওঠো না। সেক্ষেত্রে ঘুমন্ত মানুষের মস্তিষ্ক বিকৃত হতে পারে। ঘুমন্ত মানুষকে ডাকার নিয়ম হচ্ছে তার মাথায় আস্তে করে এরকম করে বিলি দিতে হবে, তাহলে ধীরে ধীরে সে জাগ্রত হবে। কিন্তু অনেকে বোঝে না, ঘুমন্ত মানুষকে এরকম করে ডাক দেয়, এই উঠো না, এক লাফে উঠে যায়। কি হলো? পৃথিবী অন্ধকার, চারদিকে মানুষ অসুস্থ হয়ে যাবে। কৌশলটা বলে দিলাম, ঘুমন্ত মানুষকে ডাকতে হবে মাথায় হাত দিয়ে, ধীরে ধীরে। যাই হোক, ও ঘুমন্ত থাকলেও তো আমাকে লাগবে। কেন লাগবে? কারণ এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ, এখানেও ভার্ব নেই, ওখানেও ভার্ব নেই। আপনি চাইলে লিখতে পারবেন টেক হোয়াট ওয়ান্ট, কিন্তু অন্তত পুরা বাক্য মিলে একটা সাবজেক্টের দরকার আছে ভাই। ওকে, তাহলে এই সাবজেক্ট আমি এখানেই লিখি। না ভাই, এখানে লিখো না, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো আসতেছে, তুমি ইউটা কেন লিখবা এখানে? সুতরাং এটা ঠিক আছে, টেক হোয়াট ইউ ওয়ান্ট। তুমি যা চাও, টেক হোয়াট ইউ ওয়ান্ট, নিয়ে যাও, শুধু আমায় দিয়ে যাও। কি দিয়ে যাও? তোমার মনোযোগটুকু, যেন আমি তোমার বুঝাইতে পারি। তাহলে হোয়াটের ব্যবহারটা আরো বুঝাবো, আরো মজা আছে, মজা আছে। এবার আসেন, আমি লিখলাম যে আমি জানি তুমি তুমি যা যা বলতে এখানে বলছে কি বলতে চাও, মানে বাক্যটা আপনি দুইভাবে বলতে পারেন। আমি জানি তুমি কি বলতে চাও, কিংবা আমি জানি তুমি যা বলতে চাও। তুমি যা বলতে চাও তা আমি জানি, একই কথা। মানে আমি জানি, এটা হলো মূল কথা, প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমি আগে প্রিন্সিপাল ক্লোজ হিসেবে লিখব আই নো, আমি জানি। এবার আসি, তুমি যা বলতে চাও। আপনি সাদা মনে কাদা নাই তুমি দিয়ে শুরু করলেন, ইউ, এখন আপনি জোড়া দিবেন কি দিয়ে? কানেক্ট করতে হবে না? এই জন্য সামনে করে দেখলেই বসানো যাবে না, ভাবতে হবে যে এটা একটা অংশ, ওটা তো একটা অংশ, কানেক্টর লাগবে তো আগে। এই জন্য আগে তুমি না, আগে আপনি জায়ের ইংলিশ লিখবেন। আচ্ছা, তাহলে এখানে বলছে আমি জানি তুমি কি বলতে চাও। আচ্ছা, ও কি বলতে চায় এটা কি আপনি জানেন? আমি জানি, জানি না, ব্যাপারটা অস্পষ্ট, অনির্দিষ্ট। এই ক্ষেত্রে আপনি হোয়াট ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? হোয়াট। তাহলে আই নো হোয়াট। এখন আপনি আসেন সাবজেক্টকে তুমি, ইউ, ভার্ব কি চাও, এবার আর কি বলতে, ওয়ান্ট টু সে। আই নো হোয়াট ইউ ওয়ান্ট টু সে। এগুলো প্যাসিভ ভয়েসে আর অনেক সুন্দর বাক্য হয়। হোয়াট ইউ ওয়ান্ট টু সে ইজ নট টু মি, ওগুলো আমি পরে শিখাবো, আগে ধীরে ধীরে যাই। তাহলে ভাই বোন যারা আছেন, বুঝতেছেন আজকে ক্লাসটা কি ভালো লাগতেছে আপনাদের, নাকি আজকে একটু বেশি বিরক্ত লাগতেছে, বেশি সহজ হয়ে যাচ্ছে, তাই তো? আমি যে কি করি আসলে বুঝি না, মাঝে মাঝে আমার নিজের মধ্যে অনুশোচনা হয়। মাঝে মাঝে আমি ভাবি, আল্লাহ এত বড় বড় বাক্য ক্লাসে শেখাই, সেগুলো না জানি কত কঠিন লাগে। মানে আগের ক্লাসগুলোর কথা বলতেছি। আবার পরক্ষণেই ভাবি, না সবাই মেধাবী, এদেরকে সহজ জিনিস শেখাতে আমার লজ্জা লাগে, কঠিনটাই শেখাতে হবে। তখন আবার কঠিন জিনিস নিয়ে আসি,
বিপদে পড়ে যাই, বুঝি না, আমি নিজেও বুঝি না যে আসলে কারণ কি, আপনাদের সাথে চোখের সাথে চোখের দেখা হয় না, বোঝা যায় না। এই জন্য আজকে একটু ফিডব্যাক জানান তো আমার ভাই, কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে। আজকের ক্লাসটা যে আছে এটা জাস্ট ধরেন বিগিনিং লেভেলের লেকচার, এরকম করে শুরুটা ঠিক আছে নাকি শুরুটা আরেকটু কঠিন হওয়ার দরকার ছিল, জাস্ট এইটুকু আমাকে বলেন। ইজ ইট ওকে অর নট? শুরু হিসেবে আমাকে একটু জানান, তাহলে আমি একটু বুঝতে পারবো। ভাল লাগছে না? আচ্ছা, তার মানে শুরু হিসেবে যদি এটা ভাল লাগে তাহলে আমাকে ধীরে ধীরে এখান থেকে কঠিনের দিকে যাইতে হবে। ওকে, বুঝে গেছি আমি। আল্লাহ, বিপ্লব লিখছে টাফ। এই বিপ্লব সরকার, আপনি আমাদের গ্রামার কোর্সেও যুক্ত হবেন। ওকে, আব্দুল্লাহ লিখছে ইজ ইট ওকে? ওকে, ইটস ওকে। আচ্ছা ওবায়দুল্লাহ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পারফেক্ট, 100% ঠিক আছে, তার মানে শুরু হিসেবে ঠিক আছে, ফাইন। ওকে, এখান থেকে আমাকে যেহেতু শুরু, তাহলে আমাকে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যেতে হবে। ভালো লাগলো, আমারও ভালো লাগছে তাহলে আজকে। এবার আমি একটা বাক্য লিখলাম, যা চাও নিয়ে যাও, কিন্তু রেখে যাও তোমার ভালোবাসা টুকু আমার হৃদয় জুড়ে। যা তুমি কখনো ফেরত চাইবে না। কবি হয়ে গেলাম রে, না? একদমই না, কবি টবি হই নাই, কবিও হতে পারি নাই, কাউয়াও হতে পারি নাই। কবি হওয়া এত সহজ না, আসলে কবি হতে গিয়ে বারবার কাউয়া হয়ে যায়। আমরা এটাকে ট্রান্সলেট করব। দাদা পেসিভটা আসবে দাদা, পরের ক্লাসে আসবে। আচ্ছা, তাহলে বলছিলাম না, মন যা চাই তাই লিখবো। আমার মন চাইছে এটা লিখছে, আমি লিখেছি, এটাকে ট্রান্সলেট করব সবাই মিলে। যা চাও নিয়ে যাও, কিন্তু রেখে যাও তোমার ভালোবাসাটুকু আমার হৃদয় জুড়ে, যা তুমি কখনো ফেরত চাইবে না। শোনেন, আপনাদের মধ্যে অনেকে আছে মাশাল্লাহ ভালো পারে, তারা কি করে জানেন? আমি লিখার আগেই চ্যাট বক্সে উত্তর লিখে দেয়। এটা আমি অ্যাপ্রিশিয়েট করি, লিখুক। কিন্তু আপনি যদি একটু কম পারেন, ও কি লিখছে ওখানে তাকানোর দরকার নেই, আমি কি লিখতেছি ওটা তাকান, তাহলে ভালো বুঝবেন। যদি ওর দিকেও তাকান আমার দিকেও তাকান, তাহলে জীবন আর কপালে জুটবে না। মানে যে কোনো একদিকে তাকাতে হবে ভাই, লক্ষ্য ঠিক করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা এই বাক্যের মধ্যে কয়েকটাকে আমরা ট্রানজিশন বের করে ফেলি। মানে এই বাক্যে কয়েকটা কনজাংশন আছে। যা চাও নিয়ে যাও, দেখেন যা একটা কনজাংশন বলা যায়, কিন্তু রেখে যাও, এই কিন্তু একটা কনজাংশন, তোমার ভালোবাসাটুকু আমার হৃদয় জুড়ে, যা, এই যা একটা কনজাংশন। আপনি যেখানে যেখানে এরকম কনজাংশন পাবেন, আপনি সেখানে সেখানে একটু থামবেন, বিরতি দিবেন, স্টেশন দিবেন, দিয়ে লিখবেন, খুব সুন্দর হবে। খবরদার পুরা বাক্য নিয়ে একবারই ভাববেন না। আমি ঢেকে রাখলাম, এদিকে আপনারা তাকাবেন না প্লিজ। এই যে এইটুকু আমি ঢেকে রাখছি, এদিকে দেখতে দিব না, শুধু আগে এইটুকু লিখবেন। তো আমি যদি ঢাইকা রাখি আমি লিখবো কেমনে? এইদিকে দেখেন না ভাই, হ্যাঁ, শুধু এইটুকু দেখবেন, শুধু এইটুকু, এইটুকু যা চাও নিয়ে যাও, প্লিজ অন্যদিকে তাকাবেন না, প্লিজ এইটুকু শুধু দেখবেন। যা চাও নিয়ে যাও, নিয়ে যাও, টেক, লও, what we want,
যা চাও। এটা কমা চিহ্ন আছে না? ওকে, আমিও কমা দিলাম। এই যে যারে আপনি লিখে ফেলছেন ওর দিকে আর তাকাবেন না, ওর কাহিনী শেষ। এবার কিন্তু ইংলিশ কি? বাট বা হাউএভার, যে কোনো একটা দিতে পারেন, বাট লিখতে পারেন বা হাউএভার লিখতে পারেন। তো আমি লিখলাম হাউএভার। এখন কি বলছে দেখেন, কিন্তু রেখে যাও তোমার ভালোবাসাটুকু আমার হৃদয় জুড়ে। জাস্ট আমি এইটুকু নিয়ে লিখবো। খবরদার জায়ের দিকে তাকানো যাবে না, ওদিক না। আপনার কাজ এখন এখান থেকে এই পর্যন্ত। রেখে যাও তোমার ভালোবাসাটুকু আমার হৃদয় জুড়ে। এখানে ভার্ব কোনটা? রেখে যাও, এটা ভার্ব। কি রেখে যাবো? তোমার ভালোবাসাটুকু, এটা হলো অবজেক্ট। বুঝলেন? রেখে যাও ভার্ব, কি রেখে যাব? তোমার ভালোবাসাটুকু। ওকে, ওটা হলো অবজেক্ট, কারণ কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে এখন বলতে পারেন এটা কি? হৃদয় কি? হৃদয়ের হিসাব পরে ভাই, এখন হৃদয় না, হৃদয়ে পরে টান দিব। আগে ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম, কিন্তু সাবজেক্ট কই? সাবজেক্ট ওই যে তুমি, উজ্জ্বল আছে আর কি। তাহলে আপনি তাকে ধরে নিতে পারেন, ঘুমন্তটারে জায়গাটা নিতে পারেন যে তুমি রেখে যাও। আমি ধর আমি লিখলাম ইউ, ধরেন আমি ইউ লিখলাম আগে তুমি। এবার রেখে যাওয়ার ইংলিশ কি? রাইখা যাওয়া মানে কি? ছেড়ে যাওয়া। এখানে আপনার গিভ, কিপ, প্রোভাইড না লিখে আপনি লিভ লিখতে পারেন। লিভ, লিভ মানে ত্যাগ করা, লিভ মানে রেখে যাওয়া, লিভ মানে ছেড়ে যাওয়া। তো আমি লিখলাম এই যে লিভ, লিভ ভার্ব পাইছি না? অন্যদিকে তাকানো যাবে না। এখানে দেখেন, এবার অবজেক্ট কি রেখে যাব? তোমার ভালোবাসাটুকু। তোমার ভালোবাসাটুকু, কি বিপদ! তোমার ভালোবাসার ইংলিশ তো ইয়োর লাভ। টুকুর ইংলিশ কি? বাংলায় অনেক টোকাটুকি আসে, ইংলিশে হয় না সেগুলো। ওই টুকুর জন্য লিটল আসবে না, জাস্ট আপনি লিখতে পারেন ইয়োর লাভ। তাহলে লিভ ইয়োর লাভ, তোমার ভালোবাসাটুকু রেখে যাও। ওহ, ভার্ব হইছে না? সাবজেক্ট হইছে না? অবজেক্ট হইছে না? হয়ে গেছে। এখন তো স্যার কি বলছিল মনে আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যা কিছু থাকে লিখতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। ভুলে গেলেন? ভুলেন না। পেছনটা কি? হৃদয় জুড়ে। কোথায় রাখবে ভালোবাসা? কিসের মধ্যে রাখবে? পকেটের মধ্যে, ব্যাগের মধ্যে না, হৃদয়ের মধ্যে রাখবে। মধ্যে এখানে বলা নাই, বাট আপনার ধরে নিতে হবে ভাই একটা স্থানের মধ্যে রাখলে ওখানে প্রেপোজিশন লাগবে। তো আপনি কি লিখবেন? বিলো, বিলো মানে তো নিচে, আন্ডার নিচে, অন উপরে, রাখবে তো হৃদয়ের ভেতরে, তাহলে ইন হবে। ইনসাইডও লিখতে পারেন, সমস্যা নেই, ইন দিলাম আমি। তাহলে ইনসাইড অথবা ইন। এবার আমার হৃদয়, মাই হার্ট। স্যার জুড়ের ইংলিশ লিখবেন না? মাই হোল হার্ট দরকার নেই, আনস্মার্ট ওয়ার্ড হয়ে যাচ্ছে। জাস্ট মাই হার্ট। এরকম বাংলা অনেক কিছু আছে, বাদ যায়। ওকে, বাদ দিলাম। কিন্তু দেখেন দুইটা ক্লোজ হয়ে গেল আমার। এখন আমি আপনাদের কিন্তু মনোযোগ কমতেছে, আই ক্যান ফিল। আপনাদের মনোযোগ 40% না, 40% না, 50% কমে গেছে। প্লিজ একটু সজাগ হন, সজাগ হন একটু। এটুকু আরেকবার বুঝেন, নিয়ে যাও, টেক, যা চাও, হোয়াট ইউ ওয়ান্ট। কিন্তু হাউএভার, রেখে যাও, তুমি রেখে যাবে, তাই আমি সাবজেক্টে লিখছি ইউ, ইউ লিভ। কি রেখে যাব? তোমার ভালোবাসাটুকু, ইয়োর লাভ, আমার হৃদয় জুড়ে, ইনসাইড মাই হার্ট। এবার কি? যা। আচ্ছা, এবার যা থেকে আমার কাজ, যা তুমি কখনো ফেরত চাইবে না। আচ্ছা, যায়ের ইংলিশ কি লিখবো ওটা একটু পরে ডিসিশন নিচ্ছি, হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আর কি। তুমি কখনো ফেরত চাইবে না, এটা তো পারেন আপনারা। তুমির ইংলিশ কি? আচ্ছা, তুমি ইংলিশ সবাই জানি, তাই না? ইউ। তো আমি লিখলাম ইউ, তুমি কখনো ফেরত চাবে না, ভবিষ্যৎকে বোঝাচ্ছে। উইল তার সাথে নট হবে, ইউ উইল নট বা ওন্ট। এবার ফেরত চাওয়ার ইংলিশ কি? কাম ব্যাক না, কাম ব্যাক তো ফিরে আসা। ফেরত চাওয়া, চাওয়ার ইংলিশ কি?
চাওয়ার ইংলিশ কি? ফেরত চাওয়া। কে লিখতে পারবেন? এই আপনারা ঘুমাচ্ছেন, একটু লিখেন দেখি। ফেরত চাওয়া, ফেরত নেওয়া। বাট ইউজ করলে প্রবলেম হবে? প্রবলেম নাই, আমি বলছিলাম, আপনি শুনেন নাই। হাউএভার ইউজ করেন আপাতত। বাট সবাই লিখে, আমজনতার শব্দ। টেক ব্যাক, রিটার্ন, রিক্লেম, রিক্লেম, রিটার্ন, টেক ব্যাক। দেখেন, শুধু যদি রিটার্ন লিখেন তাতে হবে না। শুধু রিটার্ন লিখতেই পারেন আপনি, কিন্তু নান্দনিকতার তো একটা ব্যাপার। রিটার্ন মানে তো ফিরে আসাও বসে। তাহলে এই নান্দনিকতা ঠিক রাখার জন্য আপনি টেক ব্যাক লিখতে পারেন, রিক্লেম লিখতে পারেন। ভালো শোনায়। স্যার রিটার্ন দিলে ভুল হবে? হবে না। রিটার্ন দ্বারা ফেরত দেওয়াও বোঝায়, ফেরত নেওয়াও বোঝায়। তো আপনি ব্যাক দেন, তাহলে সুবিধা হয় না? টেক ব্যাক। আচ্ছা, আরো অনেক কিছু দেওয়া যাবে, ওয়ার্ড নিয়ে কথা বলবো। ইউ উইল নট টেক ব্যাক, কখনো ফেরত নিবে না বা ফেরত চাইবে না। সবই ঠিক আছে, বাট এই মানে গিট্টু তো লাগাই নিয়ে এখনো। গিট্টু লাগাতে হবে। কানেক্টর, কানেক্টরটা কি? যা। এই ঠান্ডা মাথায় একটু ভাবেন তো ভাই, যা তুমি ফেরত নিবে না, যা মানে কি? আমার হৃদয় ফেরত নিবে? কে বলতে পারবেন? চ্যাট বক্সে লিখেন, যা মানে কি? আমার হৃদয় ফেরত দিবে, এটা বলছি আমি? কি ফেরত নিবে না? কি নিবে না বলেন তো? কি নিবে না? দ্রুত লিখতে হবে। কই ঘুমাচ্ছে সবাই? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। আচ্ছা, তাহলে ভালোবাসা তার পার্সন না, নন পার্সন। তাহলে আমি হুইজ বা দ্যাট নিতে পারি। এখন কি নিব স্যার? বুঝতেছেন না তাই তো? আচ্ছা, আপনি ভাবেন, যদি এখানে হুইজ লিখেন তাহলে কি এটা সমস্যা? হুইজ তো নিজেই সাবজেক্ট, ঠিক কি না? অথচ আপনি দেখতেছেন ইউও তো সাবজেক্ট। তো আপনার যদি সাবজেক্ট থাকে, আপনি আর সাবজেক্ট নিবেন কেন? আপনি অবজেক্ট নেন। আমার কথায় যুক্তি আছে কিনা? আবারও বোঝেন, ভালোবাসার কথা কইছেন না? ভালোবাসা বলতে নন পার্সন মানে কি? এখানে আপনি হুইজ বা দ্যাট রিলেটিভ প্রোনাউন। এখন আপনি কি নিবেন বুঝতেছেন না, মাথা চুলকাচ্ছেন। তখন আপনি ভাবেন যে এইখানে উইল তো ভার্ব, ইউ তো সাবজেক্ট, তারপরে সাবজেক্ট আছে। আপনার সাবজেক্ট দরকার নেই, আপনার দরকার অবজেক্ট। অবজেক্টের কাজ করে কি? হুইজ নাকি দ্যাট? দ্যাট। তাহলে আমি এখানে দ্যাট লিখবো। খেলা কি শেষ? খেলা শেষ না। কেন? এখানে যদি আপনি দ্যাট লিখেন তাহলে পাঠক ধরে নিবে হৃদয় ফিরে যাচ্ছে। কিন্তু আপনি তো বুঝাইছেন কারে? বুঝাইছেন কারে? তোমার ভালোবাসাকে। তাহলে উপায় কি? টেনশন নিয়েন না, আপনি ঠিকই লিখছেন, আপনি ঠিক জায়গায় আছেন। কেমনে ঠিক জায়গায় আছি? মনোযোগ দেন, ভালো করে বুঝেন, সিরিয়াসলি বুঝেন। এখানে ইউটা কি? সাবজেক্ট না ভাই? এটা কি ভার্ব না? আর এই পুরোটাই কিন্তু মূলত অবজেক্ট। ইউর লাভ, কোন লাভ? ইনসাইড মাই হার্ট। বলা যায় পুরোটাই আমার অবজেক্ট, ঠিক কি না? পুরোটাই আমার অবজেক্টের মতো কাজ করতেছে, মানে আমার হৃদয়ের ভেতরে ভালোবাসা রেখে যাবে। কিন্তু বেসিক্যালি মূল অবজেক্ট কোনটা? এটা। আর এটা আসলে অবজেক্ট না বলে এটাকে বলতে হয় অ্যাডভার্ব অফ প্লেস। এখন আমার মনে হচ্ছে, ইস, যদি আমি কোনোভাবে দ্যাটটাকে ধরে নিয়ে এসে এইখানে বসাইতে পারতাম তাহলে লাভে লাভ মিলে যাইতো, তাই না? কিন্তু সুযোগ তো নাই। তাহলে কি করব? সেই ক্ষেত্রে আপনি একটা কমা চিহ্ন ব্যবহার করবেন। কখন? যখন আপনি দেখবেন কোনোভাবে রিলেটিভ প্রোনাউনকে সেই নাউনের পাশে বসাতে পারতেছেন না, মানে আপনার রিলেটিভ প্রোনাউন একদিকে, আপনার অ্যান্টিসিডেন্ট আরেক দিকে, মিলতেছে না।
তখন রিলেটিভ প্রোনাউনটার পূর্বে একটা কি দিবেন, কমা চিহ্ন দিবেন। কি দিবেন? কমা চিহ্ন দিবেন। কেন দিবেন? তাহলে পাঠক কমার এখানে গিয়ে থামবে, বলবে মাই হার্ট, হার্ট বলে এখানে থেমে যাবে, ওই হার্টের সাথে দ্যাটকে যোগ করবে না। কখন দিব? যখন রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টটা ঠিক তার সামনে পাচ্ছি না, তখন দিবেন। তাহলে আমার বাক্যটা কি হলো? Take what you want, however you live. You love inside my heart that you will not take back. হইছে বাক্য, বাট এটাকে আপনি আরো সুন্দর করতে পারেন। কিভাবে? এখানে আমি যদি however এর জায়গায় লিখি জাস্ট, তাহলে কেমন হয়? আর যদি আমি ইউটাকে বাদ দেই, তাহলে বাক্যটা কেমন হয়? Take what you want, কমা চিহ্ন দিয়ে, just leave your love inside my heart that you will not take back. হয় না? আরো সুন্দর হয়। এইবার একটু জটিল লাগতেছে, আসলে জটিল লাগার কিছু তো নাই, ঘুম পাচ্ছে, এটা হলো মূল কথা। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে কমা চিহ্ন কখন হবে? যখন আমি অ্যান্টিসিডেন্টটা ঠিক তার সামনে পাবো না। এখানে আমি দ্যাট দিলাম কেন? অবজেক্ট দরকার, তাই দ্যাট দিলাম। আর সাবজেক্ট দরকার হলে কি দিতাম? হুইচ। এবার একটা মজার জিনিস শেখাবো। যেখানে আপনার অবজেক্টের প্রয়োজন থেকে আপনি দ্যাট বসাবেন, ভালো করে শোনেন, যেখানে অবজেক্টের প্রয়োজন থেকে দ্যাট বসাবেন, আবারও বলি, যেখানে অবজেক্টের প্রয়োজন থেকে দ্যাট বসাবেন, শেষবার বলছি, যেখানে অবজেক্টকে ফিল করে দ্যাট বসাবেন, সেখানে দ্যাটকে উজ্জ রাখাও যাবে। হ্যাঁ, কি বলে? যাবে। দ্যাট যেখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসবে এবং অবজেক্টের কাজ করবে, সেখানে আপনি দ্যাটকে রাখলেও সমস্যা নাই, তুলে দিলে সমস্যা নাই। রাখলে ভালো, তুলে দিলে আরো ভালো। জি, আরো ভালো, সেন্টেন্সটা আরো স্মার্টার হবে। তার মানে বাক্যটা কি হলো? Take what you want, just leave your love inside my heart, you will not take back. স্যার এমনি তো লিখি নাই, আজকে থেকে লেখেন, হয়ে যাবে। চলেন আমি এটাকে আরেকটা এক্সাম্পল দেবো, তাহলে সুবিধা হবে। আমি লিখলাম ওই কলমটি যা তুমি আমাকে দিয়েছ, তুমি আমাকে দিয়েছিলে, সেটা ভালো লিখে। একটু মনোযোগ দেন প্লিজ। হ্যাঁ, আমি চাইলে 9-6 করে ক্লাসটা শেষ করতে পারি, কিন্তু আমি মন থেকে চাই আপনারা বোঝেন, তাই কত নাটক করতে হয়, অভিনয় করতে হয়, কত কিছু আমি জানি। তাহলে ওই কলমটি, হ্যাঁ কখনো নার জন্য আপনি নেভার দিতে পারেন, ওই কলমটি যা তুমি আমাকে দিয়েছিলে ভালো লেখে। আপনি এই বাক্যটা এইভাবেও বলতে পারতেন যে ওই কলমটি ভালো লেখে যা তুমি আমাকে দিয়েছিলে, তাই না ভাই? ওকে, তাহলে এখানে কনজাংশন কোনটা? যা। যায়ের আগে একটা অংশ, যায়ের পরে একটা অংশ। আপনি আগে প্রথম অংশটা নিয়ে ভাবেন, ওই কলমটি, দ্যাট পেন। আসলে এখানে দ্যাট পেন লিখতে হবে না, মানে এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করার কারণে কলমটা নির্দিষ্ট হয়েছে। দ্যাট পেন না দিয়ে দা পেন দিবেন। দা পেন। ভার্ব কি? লেখে, রাইট। ভালোর জন্য কি? ওয়েল। এবার আপনার সাদা মনে কাদা নেই, একটু বোঝেন, মনোযোগ দেন একটু, শুধু লিখলে হবে না। এবার আপনি বাকিটুক লিখতেছেন, যা তুমি আমাকে দিয়েছিলে, তাই তো? সাবজেক্ট কে? তুমি। তুমির জন্য আপনি কি লিখবেন? ইউ। এবার ভার্ব কি? গেভ। দিয়েছিলে পাস্ট টেন্স, মি, আমাকে। এখন আপনি যায়ের ইংলিশ লিখবেন, তাই না? এখন বলেন তো এখানে যায়ের জন্য দ্যাট আর হুইসের মধ্যে কি লেখা উচিত?
দেখি লিখতে পারেন কিনা। যায়ের জন্য দ্যাট আর হুইচ এর মধ্যে কি লেখা উচিত? এই রবনি, মাত্র খেয়ে ক্লাসে ঢুকছি, আবার ক্ষুধা লাগছে ভীষণ, কিছু একটু করো। অল্প 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 করে, ঠিক আছে? এই যে 1 1 আর আপ। আরে সমস্যা নেই, রেকর্ডে আসতেছে, সমস্যা কি? ক্ষুধা লাগতে পারে না? এই রেকর্ড যেই শুনবে সে শুনবে, তারও ক্ষুধা লাগে, সমস্যা নেই। এত সুন্দর ভিডিও বানাইতে হবে না। ওকে ভাই, চলে আসি তাহলে। আমার কি, দ্য পেন রাইটস ওয়েল। আপনারা লিখে দিচ্ছেন কি? হুইচ লিখছে কে? মুজাহিদ মিয়া। এই মিয়া। মজা করে মিয়া বলে অন্যদিকে, সম্মান দিয়েও বলে। এখানে তো ভাই হুইচ হবে না, বুঝতেছেন না কেন? হুইচ তো সাবজেক্টের কাজ করে, আপনার সাবজেক্ট তো ইউ আছেই। আচ্ছা, আপনি এইভাবে চিন্তা করেন তো, এখানে ভার্বটা কে দিয়েছিল? কে দিয়েছিল? তুমি, এটা সাবজেক্ট। যদি ওই প্রশ্ন করতাম কে দিয়েছিল, উত্তর যদি আসতো যা, তাহলে ওটা সাবজেক্ট হইতো। তো যা তো আর সাবজেক্ট না, সাবজেক্ট হলো তুমি। ভার্ব হলো দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে, এটা একটা অবজেক্ট। কি দিয়েছিল? কি দিয়েছিল? যা, এটাও একটা অবজেক্ট। তো যখন এটা অবজেক্টের কাজ করে তখন কি হুইচ হবে? দ্যাট হবে। আর এমনিতেও বোঝা যায় গেভ ভার্ব ইউ যেহেতু সাবজেক্ট, সামনে আর সাবজেক্ট আসবে না, সামনে আসবে অবজেক্ট। তার মানে কি লিখতে হবে? দ্যাট। তাহলে আমি দিলাম দ্যাট। দ্য পেন রাইটস ওয়েল দ্যাট ইউ গেভ মি। হয়েছে না? এখন আমরা বলেন তো এই বাক্যটা কি কারেক্ট না ইনকারেক্ট? আমি অনুবাদ করছি জাস্ট, বাক্যটা কি কারেক্ট? না ভাইয়া, আপনি একটু বেশি শর্ট করে ফেলছেন মোহাম্মদ আয়াজ। এত শর্ট করলে কাজ হবে না, এটা ভুল হয়েছে আপনার বাক্য। রাইট, সেন্টেন্সটা ইনকারেক্ট। কমা দিতে হবে। কমা দিবেন আপনি বিপদে পড়া। আমি তো এখন বিপদে নাই। আমি এই অংশটুকু দ্বারা কাকে বুঝাচ্ছি? কলমকে বুঝাচ্ছি। তো আমি ওরে নিয়ে এসে এখানে ঢুকাই দেই, তাহলে তো হয়ে গেল। মানে আমি লিখে দিলাম দ্য পেন দ্যাট ইউ গেভ মি, তারপর আমি লিখব রাইটস ওয়েল। তাহলে এই যে লেজ, লেজ ব্যবহার করা হবে যার জন্য, অবশ্যই তার পাশে বসাতে হবে। তা না হলে কি হবে বুঝতে পারছেন তো? তাহলে মানুষ ভাববে যে এই ওয়েলটাই আমার দিয়েছিল। বুঝে গেছেন? কারণ অ্যান্টিসিডেন্ট নেই। অ্যান্টিসিডেন্ট আছে আছে আছে। এই অ্যান্টিসিডেন্ট হলো পেন মূলত। যে যা আমাকে দিয়েছিল, যা মানে কি দিয়েছিল? কলমটাই তো। তাহলে আমার বাক্যটা হলো দ্য পেন দ্যাট ইউ গেভ মি রাইটস ওয়েল। আচ্ছা ভাই, এই বাক্যটা যে ভুল আর এটা যে কারেক্ট, এটা কি সবাই বুঝেছেন? প্লিজ একটু ইয়েস লিখুন, আমি একটু নিশ্চিত হতে চাই। এটা কি সবাই বুঝে গেছেন? উপরেরটা ইনকারেক্ট, নিচেরটা কারেক্ট, এটা কি সবাই বুঝে গেছেন? সবাই বুঝেন নাই, দাদা বুঝেন নাই। আচ্ছা, তাহলে বিষয়টা বোঝেন। আমি বলছি ওই কলমটি ভালো লেখে। কোন কলম? যা তুমি আমাকে দিয়েছিলে। তাহলে এই যা তুমি আমাকে দিয়েছিলে এই অংশটুকু ব্যবহার করা হয়েছে কেন? কলমটাকে নির্দিষ্ট করার জন্য। এটা হচ্ছে কলমের আইডি কার্ড। তাহলে ও যদি কলমের আইডি কার্ড হয়, তাহলে ওই আইডি কার্ড কি আপনি খাতার গলায় ঝুলাবেন, বইয়ের গলায় ঝুলাবেন? না, আপনি কলমের গলায় ঝুলাবেন। এই জন্য ওই অংশটাকে আপনাকে কলমের পাশেই রাখতে হবে। হা হা হা, এটাই বাস্তব। এই জন্য আপনার ওটা শেষে লিখলে হবে না, আর বাক্যটা হবে এভাবে, দ্য পেন দ্যাট ইউ গেভ মি রাইটস ওয়েল। সবাই বুঝে গেছেন? ফাইন।
এখন যেটা হয়েছে এটা স্মার্ট সেন্টেন্স এবং অবশ্যই কারেক্ট। বলেন তো এটাকে আরো স্মার্টার করতে গেলে আমার কি করতে হবে? আমি 2 নাম্বার বাক্যটাকে স্মার্টার করতে চাই। এই রোমানা আপা, কমা দিলে, আল্লাহ কমার ব্যবহার কেন শিখাইলাম মাহবুব? কমা এখানে দিবেন না। কমা দিবেন যখন আপনার মনে হচ্ছে অ্যান্টিসিডেন্টের পাশে আপনি ওরা নিতেই পারতেছেন না, তখন কমা দিবেন। এরকম অনেক সিচুয়েশন একটু আগে দেখাইছিলাম। আমার তো জাস্ট এই অংশটাকে এখানে নিয়ে বসাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আপনি লিখছেন কেন? আমি এই বাক্যটাকে ভেঙে 2 ভাবে বুঝাইছি। আমি আগে প্রিন্সিপাল ক্লোজ লিখছি, ওই কলমটি ভালো লিখে, তারপর আমি লিখছি যা তুমি আমাকে দিয়েছিলে। আর আপনি যদি এই বাক্যটাই চিন্তা করেন, মনোযোগ দেন একটু প্লিজ, আপনাদের মনোযোগ চাচ্ছি আরেকবার। যদি আপনি এই বাক্যটাই লিখেন, যদি একে আপনি চিন্তা না করেন যে এটা দরকার নাই, আমি ওটাই লিখবো, তখন আপনি এইভাবে চিন্তা করবেন। ভার্ব কোনটা? লিখে। কে লিখে? কলম না, ভালো করে বলেন, কে লিখে? ওই কলমটি যা তুমি আমাকে দিয়েছিলে। তার মানে কি? এই পুরোটাই হয়ে গেল বাক্যের সাবজেক্ট। কথা ঠিক কিনা বলেন? ভালো লেখে, কে ভালো লেখে? ওই কলমটি। আরে ভাই কোন কলমটি? ওই কলমটি যা তুমি আমাকে দিয়েছিলে। তার মানে কি পুরোটাই বাক্যের কি হলো? সাবজেক্ট না? আপনি যদি পুরোটাই বাক্যের সাবজেক্ট হয়, তাহলে সেই সাবজেক্টের এক টুকরা অংশ কাইটা নিয়ে গিয়ে আরেক জায়গায় বসালে কি কাজ হবে? হবে? হবে না। রোমানা, আপনি কি বুঝেছেন? বুঝলে একটু সুন্দর করে YES লিখুন। The pen given to me writes, কেমন হবে? আর ভুল হবে? বিপ্লব সরকার, আরো সময় দরকার, কিছু ক্লাস করা দরকার। এই ক্লাস না করেই যদি আপনি লাভ দেন, ভেঙে পড়বেন। আপনি লাভ দিয়ে ফেলছেন অলরেডি। আপনি যে বাক্যটা লিখছেন ওটা না বুঝে যা মন চায় তাই লিখছেন। দয়া করে এই লাফানোর দরকার নেই। আপনি ধারাবাহিকভাবে সব ক্লাস করেন, সব পারবেন। মনে কষ্ট নেওয়া যাবে না, এটাই বাস্তব। বুঝে গেছেন? আপনার পেসিভ লিখতে চাইছিলেন বিপ্লব সরকার, কিন্তু পেসিভ হয়নি, ওটা সময় লাগবে। তাহলে এটা ভুল, এটা ঠিক। এখন আমি একটা প্রশ্ন করছিলাম যে এই বাক্যটাকে আমি যদি স্মার্টার করতে চাই তাহলে কি করব? দ্যাটটাকে উজ্জ্ব রাখবো। মনে আছে বলছিলাম, দ্যাট যেখানে অবজেক্টের কাজ করে সেখানে দ্যাটকে যদি আমি উজ্জ্ব রাখি তাহলে সেন্টেন্সটা স্মার্ট থেকে স্মার্টার হবে। কে যেন বলছিল? she has made us smarter. Where is she? And where is the smarter person? নিয়তির খেলা, কিছু করার নেই। যাই হোক, তাহলে আমার এখানে বাক্যটা হলো দ্যাটকে যদি বাদ দেই এটা স্মার্টার হবে। The pen you gave me writes well. বিশ্বাস করেন আপনার প্রথম কয়দিন মানতে কষ্ট হবে। আপনার বারবার মনে হবে ধুর এটা কোনো বাক্য হলো, কেমন যেন না। The pen you gave me writes well. এভাবে একটু কম লেখা হয় তাই কেমন লাগে, এবং এটাই বলছি তো স্মার্টার। আগের সেন্টেন্সের থেকে এটা তুলনামূলক স্মার্টার। তাহলে the pen you gave me writes well. তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যেখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসবে অবজেক্টের পরিবর্তে, সেখানে আমরা দ্যাটটাকে উজ্জ্ব রেখে সেন্টেন্সটাকে আমরা স্মার্ট থেকে স্মার্টার বানিয়ে দেব। হুইসকে আবার উজ্জ্ব রাখেন না। এক ভাই হুইসকে উজ্জ্ব রেখে লিখছিল, ওটা হবে না বাক্য। সর্বসাকুল্যে সবকিছু মিলিয়ে আমার বিশ্বাস আপনারা রিলেটিভ প্রোনাউনগুলোর ব্যবহার শিখে গেছেন। মনে আছে হুজের কথা? হুজ মানে কি? যার। ওটা এমনি বোঝা যায়। আমি জানি এটা কার কলম। হ্যাঁ, আমি যদি বই লিখি যে দা বয়, ওই ছেলেটি, হুজ ফাদার, যার বাবা, ইজ মাই আঙ্কল।
যার বাবা আমার চাচা হ্যাজ কাম হেয়ার, এখানে এসেছে। প্রিন্সিপাল ক্লোজ বাক্যের কোনটা বলেন? প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এইটা, দা বয় হ্যাজ কাম হেয়ার, ওই ছেলেটি এখানে এসেছে। ভাইয়া কোন ছেলেটি ভাইয়া? কোন ছেলেটি ভাইয়া? আরে ওই যে চেনো না, যার বাবা আমার চাচা। তো যার, যার ইংলিশ কি? হুজ। হুইস না, এখানে এখানে হুজ হবে। ব্যক্তি হলেও হুজ হবে, বস্তু হলেও হুজ হবে। হুজ ফাদার ইজ মাই আঙ্কল, দ্য বয় হুজ ফাদার ইজ মাই আঙ্কল হ্যাজ কাম হিয়ার। এখন আবার বুদ্ধি খাটায় না যে এই অংশটুকু বাক্যের শেষে দিব, দিলেই বিপদ। কারণ এই অংশটুকু তো এই বয়কে বোঝানোর জন্য ব্যবহার করছে, অর্থাৎ একটা নাউনকে এক্সপ্লেইন করার জন্য যা ব্যবহার করা হবে, ফ্রেজ হোক আর ক্লোজ হোক, সেটাকে ওই নাউনের পাশেই বসাতে হবে। ওই কলমটা আছে না, ওইটা আমার, ওই কলমটা আমার। কোন কলম? আরে ভাই ওই যে ওইটা যেটার রং লাল, বলেন না, কি লিখবেন? লিখবেন দ্য পেন হুজ কালার ইজ রেড, হুজ কালার ইজ রেড, যার রংটা লাল, ওইটা ইজ মাইন, আমার। এভাবে লিখবেন। এখন বলতে পারেন স্যার তো এক কথাই বলা যায় দ্য রেড পেন ইজ মাইন, সেটা তো বলা যাবেই, কিন্তু আমি তো আপনাকে হুজের ব্যবহার শেখাচ্ছি, আমার তো লিখতেই হবে। কথা বুঝলেন? দ্য পেন হুজ কালার ইজ রেড, যার রং লাল, ইজ মাইন, আমার। এভাবে হুজ সবসময় একটা নাউনের পূর্বে বসবে, হুজ সবসময় বসবে, অর্থাৎ নাউন ছাড়া হুজ বসতে পারবে না। হুজকে বলা হয় পজিটিভ, একটা নাউনের পূর্বে বসবে, এবং সেক্ষেত্রে হুজের বাংলা অর্থ হলো যেটির অথবা যার, যেটির অথবা যার। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? Today I got you new form in the class. দাদা, দাদা কেমন আছেন? আমার আজকে দাদা হচ্ছে আমার প্রিয় দাদা, আমাকে আজকে নতুন ফর্মে পাইছে ক্লাসে। আমি বহুরূপী একটা মানুষ, আমি আসলে নানান রকম রূপ নিতে পারি প্রয়োজন থেকে আর কি, বিভিন্ন রকম। এটা খারাপ ভাবে নিয়েন না, প্রয়োজনের রূপ বদলাতে হয়, এক রূপ ভাল লাগে না সবার। আজ আমার মনে হয়েছে যে আমি রূপ বদলাবো, কিন্তু রূপ তো বদলাতে পারি নাই, ক্লাসের রূপ বদলে গেছে। রূপ তো যা তাই, কোনো লাভ হয় না। একজনের বুদ্ধি শুই না কয়েকদিন, ওই যে একটা ইয়া দিছিলাম, কি যেন একটা মুখের মধ্যে দেয়, ড্রপ দিয়ে দিয়ে দেয়, দিয়ে রাতে রাখে, মেয়েরা ভালো বলতে পারবে, রাখলে নাকি মুখটা তুলে নরম হয়, ফেসটা কি যেন নাম এটা বলে। এই এই যারা আছেন একটু বলেন না, কি যেন নাম বলে, সিরাম 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 দিছিলাম কয়েকদিন, ঘোড়ার ডিম, কোনো কাজে না, যেই লাউ সেই কদুই। কুদাই আমার টাকা লস, 580 টাকা দাম নিয়েছিল। পরে ভাবছি না, এগুলো দিয়ে লাভ নাই, বরং আমি গর্ব করি যে অবস্থায় আছি, এটা একটা টেকসই কালার, জীবনও চেঞ্জ হবে না। মানে আল্লাহ আর কি বয়স বার্ধক্যর কারণ ছাড়া নরমালি এটা চেঞ্জ হবে না, টেকসই কালার। সুতরাং যারা আমার মতো টেকসই কালার নিয়ে আছেন, তারা সবসময় গর্ববোধ করবেন যে কালার পরিবর্তন হয় না, যত্ন না নিলেও এই কালারই থাকে। আচ্ছা, তাহলে সবকিছু মিলে আজকের ক্লাসটা এখানে শেষ করব, কিন্তু আমি ভুলে যাইনি। কি ভুলি নাই বলেন তো? আমি শেখাইছিলাম 5টা জিনিস শিখতে হবে: রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, পাস্ট পার্টিসিপলের ব্যবহার, ইনফিনিটিভের ব্যবহার, কানেক্টরসের ব্যবহার। আমি এত ভুলি না, তার মধ্যে আমি শুধু একটা ব্যবহার শিখাইছি। ভাবা যায়? কি বলবেন? সিসি রে ননি সিপ, সিসি বলার দরকার নাই, এই একটা খুব ভালো করে শেখাইছি, বাকি আছে 4টা। 4টা কয় ক্লাসে শেষ হবে আমি আগে বলতে পারবো না, আমি শান্তি মতো পড়াইতে যে কটা ক্লাস লাগে। আপনারা কি চান, তাড়াহুড়া করে শেষ করব? চান এটা? মনে হয় না। চাইলে বলে না, আমারই লাভ। আমি আগামী ক্লাসে প্ল্যান আছে, আমি পার্টিসিপলের ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের ব্যবহার, ইনফিনিটিভের ব্যবহার শেখাবো। তারপরে ক্লাসে আমি কানেক্টর শেখাবো। এই 5টা শেখার পর খেলা হবে। কোন খেলা?
ওই যে বলছি, যা মন চায় আপনি লিখবেন, শুধু জোড়া দিবেন, জোড়া দিবেন, জোড়া দিবেন, গিট্টু দিবেন, গিট্টু দিতে দিতে বিশাল বড় বাক্য হবে। তখন আপনার মনে হবে হ্যাঁ আমি রাইটার। এভাবে আপনাকে আগে বাক্য বড় করা শেখাবো, তারপর আমি বাক্যের কোয়ালিটিকে আমরা এনশিওর করতে হয় সেটা শেখাবো। ভাই কোয়ালিটির হিসাব পরে, আগে জিনিসটা আপনার তৈরি করতে হবে। শিল্পীর কাজ কি? আপনি তো শিল্পী, রাইটিং একটা আর্ট। শিল্পীর কাজ হলো আগে মাটি দিয়ে একটা হুতুম পেঁচা বানাই ফেলে, ঠিক না? দেখতে মনে হয় যেন হুতুম পেঁচা। এরপর সুন্দর করে টিপে 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 মডিফাই করে মানুষের শেপ দেয়, পাখির শেপ দেয়। বাট তার শুরুতে কি পাখি হয়? হয় না, শুরুতে একটা হুতুম পেঁচা হয়। পাখি বানাইতে গেলে হুতুম পেঁচা হয়, আর মানুষ বানাইতে চাইলে শুরুতে একটা রাক্ষস হয়ে থাকে। এরপর টিপে 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 মানুষ বানায়। বিলিভ মি, রাইটিং ইজ নাথিং বাট অ্যান আর্ট। এটা একটা শিল্প। এটাকে জোর করে নিয়ম দিয়ে হবে না, এটাকে টিপে 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 মডিফাই করতে হবে। এবং আমি একটু গর্ব করেই বলবো, অহংকার করে বলবো, এই টিপে টিপে শেখানো এটা সম্ভবত যতটুকু আমি জানি ইএনজি লার্নিং এর প্ল্যাটফর্ম ছাড়া সম্ভবত আপনি অন্য কোথাও পাবেন না। পেলে হয়তো আমার জানা নেই। কেউ আপনাকে কিভাবে শেখাবে না। শেখাবে রাইটিং শেখার 101টি নিয়ম, এগুলো দিয়ে কখনো রাইটিং শেখা যায় না। যাই হোক, আজাইরা পেশাল অনেক পারছি, যদিও বা সেগুলো কাজের ছিল, কারো কাছে পছন্দের, কারো কাছে অপছন্দের ছিল। আপনারা বুঝতেই পারছেন আজকে আমি নতুন করে শুরু করেছি। আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, যেহেতু নতুন করে শুরু করছি, ট্রান্সলেশন শেখাবো, প্যাসেজ পড়াবো, ফোকাস পড়াবো, নতুন করে শুরু করছি। আর্গুমেন্ট শেখাবো, এখানে কি শেখাবো না, রাইটিং এর সবই শেখাবো ইনশাল্লাহ। নতুন করে শুরু করার জন্য আপনাদের একটু সাপোর্ট দরকার। শোনেন, যারা শিল্পী হতে চায়, কবি সাহিত্যিক হতে চায়, যেমন আমি কবিও না শিল্পীও না, হতে চাই, তাদেরকে একটু পেছন থেকে সাপোর্ট দিতে হবে। তা না হলে এরা কবি হয় না। আর সমাজে কবিতা না থাকলে সমাজে রস থাকে না, নিরস সমাজ হবে একটা। উদাহরণ বললাম, একটু সাপোর্ট লাগবে আমার। কি সাপোর্ট? আপনারা যারা আমার ক্লাসটা দেখলেন, করলেন, ভর্তি হয়েছেন, তাদের যদি মনে হয় যে এরকম ক্লাস ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আসলে দরকারি, তারা একটু ডানে বামে সামনে পিছে অন্যদেরকে বলবেন। যারা আমাকে ভালোবাসেন, ভালো পান, শুভাকাঙ্ক্ষী, তারা বলবো একটু আমার পক্ষে, ইএনজি লার্নিং এর পক্ষে একটু জানাবেন মানুষকে। আসলে আমাদের ইএনজি লার্নিং এর প্রচার নেই, মানুষ জানে না, এটা আমার ধারণা। আপনারা বললেই জানবে। যারা ভর্তি হতে চায় তাদেরকে কষ্ট করে এই নাম্বারটা দিয়ে দিবেন, 01605299524। ভর্তি হয়ে যাবে। তবে খবরদার, যাদেরকে দেখে আপনার মনে হবে টাকা আঁকড়ে ধরে থাকে, জুতা কিনবে, প্যান্টস কিনবে, কিন্তু জ্ঞান অর্জন করতে বিনিয়োগ করবে না, এদেরকে আমার কোর্সে রিকমেন্ড করার দরকার নেই। ওরা এসে আমারে বলবে স্যার 300 টাকায় হবে কোর্স, এদেরকে আমি ব্লক করে দেই পরে। যারা মনে করে পায়ের জুতা, গায়ের জামা, চোখের রোদ চশমা, চুলের জেল, হাতের ঘড়ির চেয়ে এই মস্তিষ্কটাকে স্মার্ট করা জরুরি, স্কিল থাকা জরুরি, তাদের জন্য আমার কোর্স। এবং তারা বিনিয়োগ করে। তারা কারা? তারা আপনারাই। আজকে ক্লাসটি এখানেই শেষ হলো। সবার জন্য শুভকামনা রইল। আগামী ক্লাসে আবারও হবে, প্রতিটি ক্লাস ডিজিটাল বোর্ডে হবে ইনশাল্লাহ, এই নিশ্চয়তা দিচ্ছি। যদি এমন অবস্থা না হয় যে আমি বোর্ডের সামনে দাঁড়াতে পারতেছি না, হয়তো সেই ক্ষেত্রে আমার স্মার্ট বোর্ডের পরিবর্তে ল্যাপটপ শেয়ার করতে হবে। দোয়া করবেন সেই অবস্থা যেন না আসে। আবারও সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।